হ্যালো। উৎপলদা লাইভটা অ্যাপ্রুভ করে দিন উৎপল। হ্যালো। মনে হচ্ছে লাইভটা শুরু হয়ে গেছে। 19 জন এসে গেছেন, ঠিক আছে। আজকে আমি লাইভটা যেটা শুরু করব, আজকে আমি লাইভটাকে একটু অন্য রকমভাবে শুরু করব। হঠাৎ করে মাথায় এলো যে আজকে আমাদের ওয়েদারটা খুব সুন্দর। কিছুক্ষণ আগে এত মেঘ এত বৃষ্টি চলে এসেছিল যে আমি তো ভাবলাম বাইরেটা দেখানো যাবে না, কিন্তু এখন দেখলাম হঠাৎ করে ওয়েদারটা খুব সুন্দর। টেম্পারেচার ইজ শোয়িং অ্যারাউন্ড 11-12, বাট ফিলস লাইক 80, ফিলস লাইক 8 ডিগ্রি। তো ভাবতেই পারছেন কিরম ঠান্ডা। আমি একটু ব্যাকড্রপটা দেখাচ্ছি। আমি এখন আমার ছাদে, ঘরের পাশে, মানে ঘরের সামনে ছাদে দাঁড়িয়ে আছি। ব্যাকড্রপটা দেখুন। এই যে পিছনে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা হচ্ছে স্পিতি ভ্যালির ব্যারিয়ার পাহাড়। এর পিছনটা হচ্ছে স্পিতি ভ্যালি, যেটা আমার ছাদ থেকে এক্সট্রিম পয়েন্টে মনিটর করা যায়। পিছনে যে জঙ্গলটা দেখছেন, এটা হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। এটাই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। দেখুন সানসেটের ওপরে, গাছের ওপরে সুন্দর একটা লাইটের রিফ্লেকশন এসছে। এটা হচ্ছে স্পিতি ভ্যালির ব্যারিয়ার পাহাড়। এর মাথায় টপে বরফগুলো দেখে আমি বুঝে নিতে পারি যে স্পিতি ভ্যালিতে কী কন্ডিশন, গেস করে নেওয়া যায়। এই যে পাহাড়টা যেটা শেষ হয়ে গেল, এর পিছনটা হচ্ছে সোলাং ভ্যালি। এবার আমি আস্তে আস্তে দেখাচ্ছি। যতক্ষণ রোদ্দুরটা আছে ততক্ষণ দেখিয়ে নিই, তারপরে তো আবার ঘরে চলে যেতে হবে। এইটা হচ্ছে সামনের পাহাড়। মানে আমার বাড়ির ছাদ থেকে আপনি ধরে নিতে পারেন মোর দ্যান 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে পুরো ভিউ। দেখুন সানসেটের আপনি বুঝতে পারবেন না। এই যে বরফের পাহাড়ের মাথাটা পুরো গোল্ডেন হয়ে আছে, জাস্ট লাইক গোল্ড। সানসেট হচ্ছে, এই যে পাহাড়ের সাইডটা আছে এর পিছনটা হচ্ছে হামতা পাস। এটা হচ্ছে পুরো বরফে ঢাকা পিক। আর এটা হচ্ছে আমাদের ওপেন টেরিস, যে টেরিসে দাঁড়িয়ে পুরোটাই দেখা যায়, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেল। আরেকটা দেখাচ্ছি। এই যে মোবাইল টাওয়ারগুলো দেখছেন, এর পাশে দেখুন ফ্ল্যাগ। এটা হচ্ছে আমাদের মল রোডের ফ্ল্যাগ। এটা হচ্ছে মল রোড। এই ফ্ল্যাগ থেকে শুরু করে এটা হচ্ছে ম্যাল রোড, মানালি ম্যাল রোড। এইটা হচ্ছে ম্যাল রোড। তো এটা দেখুন পুরো ভিউটা। ব্যাকড্রপটাকে রেখে আমি আজকে শুরু করছি, তারপর সন্ধে হয়ে যাক, তারপর ভেতরে যাব। আমি এখনও পর্যন্ত 2টো লাইভ করেছি। একটা হচ্ছে সিমলা মানালির ওপর করেছি, আর একটা করেছি আমি কিন্নর কল্পার ওপর। আমি জাস্ট মানে অভিভূত, এবং আমি মানে এতটা ভালোবাসা আপনাদের কাছ থেকে পাবো এটা আমি ভাবিনি। আমি কমেন্ট পড়ার পরে আমি রীতিমতন আমি ভাবছি যে আদৌ আপনারা যে সম্মানটা আমাকে দিচ্ছেন সেই সম্মানটা পাওয়ার যোগ্য আমি কি আদৌ, নাকি এটা তো ঠিক যে এই গ্রুপে 1,56,000 লোক আছে, সবাই আছেন, এবং এটা একটা পরিবার। পুরোটাকে যদি আমি ধরি একটা পরিবার, আপনাদের সবার মন এতটাই ভালো যে হয়তো আমার মধ্যেও সেই জিনিসটাই আপনারা দেখছেন, বা আপনার মনের রিফ্লেকশনটা আমার ওপর আসছে। আই অ্যাম রিয়েলি অনার্ড। আপনাদের এত ভালোবাসা পাবো আমি এটা ভাবিনি কখনো। তো এনিওয়ে, আমি এবার ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে বাকিটা আমি
কারণ টপিকে ঢুকে গেলে তখন আমি আর এটাকে ডিস্টার্ব হবে তখন, তো আমি ওই জন্য ভেতরে আসছি। যদিও বাইরেটা অনেক লোভনীয়, রাদার দ্যান ঘরের মধ্যে চার দেওয়ালের থেকে বাইরেটা অনেক লোভনীয়, বাট বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমি রীতিমতো হাত ফাত পুরো ঠান্ডা জমে গেছে, একদম পুরো ঠান্ডা হয়ে গেছে পুরো। 8 ডিগ্রি টেম্পারেচার, রিয়েল ফিল 8 ডিগ্রি। সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে এটা কতটা কোল্ড টেম্পারেচার। তো আমি একটা জিনিস যেটা আমি বলতে চাইছি, যেটা আমি বলছিলাম যে আপনাদের এতটা মানে আমি জানি না এতটা সম্মান পাওয়ার যোগ্য কি না, বাট আই এম রিয়েলি বি অনার্ড। আই ওয়ান্ট টু গিভ থ্যাঙ্কস টু এইচ অ্যান্ড এভরিবডি। আমি কাউকে বাদ দিতে চাই না, সমস্ত সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, উৎপলদাকে ধন্যবাদ জানাতে চাই, এবং আপনাদের সবাইকে, আপনাদের সবার মন এতটা ভালো এবং এতটা ভালো মানুষ আপনারা, যে তাই জন্য আমাকে এতটা ভালোবাসা বা এতটা বন্ধুর মতন মানা, আমি রীতিমতন আমি অভিভূত আপনাদের কমেন্ট পড়ে। তো এনিওয়ে আমি চেষ্টা করি প্রতিটা কমেন্ট, ইচ অ্যান্ড এভরি কমেন্ট, বিকজ কেউ একটা কমেন্ট করলে তার সেটা অ্যাকনলেজমেন্ট দেওয়াটা আমি আমার দায়িত্বের মধ্যে মনে করি, যে প্রতিটা কমেন্টকে অ্যাকনলেজ করাটা উচিত। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে, আজকে আমাকে উৎপলদা বলেই দিয়েছিল যে আজকে স্পিতি ভ্যালির ওপর বলতে। স্পিতি ভ্যালি এমন একটা লোভনীয় জায়গা যে স্পিতি ভ্যালি, প্রথম কথা হলো স্পিতি ভ্যালির বহু জিনিস হচ্ছে সবার রেঞ্জের মধ্যে নেই, রেঞ্জের বাইরে। এবং আরেকটা হচ্ছে স্পিতি ভ্যালি খুবই লোভনীয় জায়গা। আর স্পিতি ভ্যালির আর একটা জিনিস হচ্ছে, দুটো জিনিস ইন্ডিয়াতে আমি মনে করি আছে, সেটা হঠাৎ করে প্ল্যান হয় না। নাম্বার 1 হচ্ছে স্পিতি ভ্যালি, নাম্বার 2 হচ্ছে লে লাদাখ। এমন নয় যে আপনার হাতে ছুটি পেলো, আপনার হাতে ছুটি এলো আর আপনি বললেন যে চলো লে লাদাখ ঘুরে আসি বা স্পিতি ভ্যালি ঘুরে আসি, ব্যাপারটা ওরকম হয় না। দুটো ক্ষেত্রেই প্রচণ্ড প্ল্যান এবং প্রি প্ল্যান থাকে, এবং ইটস আ লাইফে ওয়ান টাইম ট্যুর হয়। লে লাদাখ বলুন, স্পিতি ভ্যালি বলুন, দুটোই সেম লাইফে ওয়ান টাইমই হতে পারে। আর এটা অনেক প্রি প্ল্যান থাকে, অন্তত বছর দুয়েকের পরিকল্পনা থাকে, তবেই একমাত্র স্পিতি ভ্যালি বা লাদাখ প্ল্যান করা যায়। তো আমি আগের দিন যেটা বলেছিলাম কল্পা কিন্নর নিয়ে বলেছিলাম, তো কল্পা কিন্নরটা আমি স্পিতি ভ্যালি, যেহেতু স্পিতি ভ্যালি ইজ এ হিউজ সেক্টর, তো আমি একটা কাজ করছি, আমি এটাকে ডিফারেন্ট সেগমেন্টে আমি ডিভাইড করে দিচ্ছি। ডিফারেন্ট সেগমেন্টে ডিভাইড করে আমি কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে এক্সপ্লেন করব পার্ট বাই পার্ট। সেটা হচ্ছে স্পিতি ভ্যালি, স্পিতি ভ্যালির যে মেন কিন্নর ডিস্ট্রিক্টের আগের দিন আমি কিন্নর কল্পা পর্যন্ত আমি বলেছিলাম। তো এবার আমি করব কি, এবার আমি কল্পার বিয়ন্ড কল্পা আমি ডিসকাস করব। আপনারা যারা যারা দেখেননি, মানে যারা যারা আগেরটা কল্পা বা কিন্নরটা দেখেননি, তাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা করুন, আগের ভিডিওটা অ্যানাউন্সমেন্ট সেকশানে গিয়ে দেখে নিন। ওখান থেকে কল্পা কিন্নরের আপ টু কল্পা পর্যন্ত পুরোটা পেয়ে যাবেন আপনি। আমি বিয়ন্ড কল্পা আজকে স্পিতি ভ্যালিতে ঢুকবো, কারণ বিয়ন্ড কল্পার হচ্ছে স্পিতি ভ্যালির মধ্যে পড়ছে। তো আমি একটা ব্রিফ আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি প্রথম যদি স্টে থেকে শুরু করি, তাহলে আর আপনাদের আরেকটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন, আপনাদের নিজেদের টাইম লাইনেও শেয়ার করে রাখবেন, তাতে আপনাদের খুঁজতে অসুবিধা হবে না। আর যারা আপনাদের টাইম লাইনে আছেন তারাও বহু ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন, যারা আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে নেই। তো আমি যেটা শুরু করব সেটা হচ্ছে, আমি কল্পা পর্যন্ত জাস্ট নাইট স্টে, রুট স্টে আমি আপনাদেরকে বলে দেবো। তারপরে বিয়ন্ড কল্পা আমি আবার ডিটেলসে ঢুকবো। স্পিতি ভ্যালি এবার হচ্ছে প্রথমটা যদি আমি স্টার্ট করি, তাহলে হচ্ছে স্পিতি ভ্যালি আপনি কখন আসবেন। আপনি এটা জানবেন, স্পিতি ভ্যালি আর লাদাখ এই দুটো এমন সেগমেন্ট যেখানে আপনার হাতে কোনো চয়েস নেই, সিম্পলি আপনার হাতে কোনো চয়েস নেই। স্পিতি ভ্যালি খোলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। যদি আপনি কুঞ্জুমলা পাস যদি আপনি ক্রস করতে চান, তাহলে কিন্তু অনলি 3টে মান্থই আছে
আপনি আসতে পারেন। যদি আপনি মে মাসে প্ল্যান করেন তাহলে আপনি মে মাসে প্ল্যান করতেই পারেন, কিন্তু যদি কুঞ্জুমলা পাস না খোলে তাহলে আপনি কিন্তু কাজা বা চন্দ্রদ্বীপ থেকে মানালি আসতে পারবেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অক্টোবর 15 তারিখে কুঞ্জুমলা পাস বন্ধ হয়ে যায়, অফিসিয়ালি অক্টোবর 15 তারিখে কুঞ্জুমলা পাস বন্ধ হয়ে যায়। আমি এখানে সবাইকে আপনাদের একটা রিকোয়েস্ট করব, পাহাড়ে যখন কোনো পাস বা কোনো জায়গা অফিসিয়ালি বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু রিস্ক নেবেন না। আমি অক্টোবর মাসে গভর্নমেন্ট কিন্তু আপনার রেসপন্সিবিলিটি, আপনাকে রেস্কিউ করবে না। আমাদের করতে হয় কি, আমি পার্সোনালি যেটা করি, কুঞ্জুমলা পাস, বারালাচা পাস, জিঞ্জিনবার পাস, যেগুলো টপ পাস, রোতাং তো কিছুই না, রোতাং তো বাচ্চা। তো এই টপ পাসে যে যে রেস্কিউ টিমের হেড মিস্টার প্রশান্ত সিং মানালিতে থাকে, তার সাথে আমাকে টাই আপ করে থাকতে হয়, সো দ্যাট আই ক্যান গেট ফুল ব্যাক আপ ইন এনি এমার্জেন্সি, ইন কেস অফ এনি এমার্জেন্সি। আপনি পুলিশকে ফোন করুন, সিএমকে ফোন করুন, পিএম কে ফোন করুন, আর্মি হেডকে ফোন করুন, আলটিমেট রেস্কিউ করতে যাবে প্রশান্ত সিং অ্যান্ড টিম। সেই জন্য আমাদের প্রশান্ত সিংয়ের সাথেই কাজ করতে হয়। অনেকে আমাকে স্পিতি ভ্যালিতে বলে, দাদা স্পিতি ভ্যালি তো অনেক কমে হয়ে যায়, তো অনেক কমে তো মার্কেটে পাওয়া যায়। আমি বললাম যে দাদা যেখানে কম পাবেন সেখান থেকে নিয়ে নিন, আমার কোনো ম্যাটার নেই। আমার কাছে আপনাদের লাইফের রিস্কটা সবার আগে, তার বাইরে আমি কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি নই, যাই হোক না কেন। আর এটা হলো পার্ট। এবার হচ্ছে আপনি আর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চ আপনি স্পিতি ভ্যালি করতে পারেন। সেখানে হচ্ছে সেটাকে আমরা বলি ফ্রোজেন স্পিতি ট্যুর। আপনি যদি স্নো লেপার্ড দেখতে চান, সেই সময় অ্যাকচুয়ালি স্নো লেপার্ড স্পিতিতে বেরোয়। স্নো লেপার্ড দেখতে গেলে আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারি আসতে হবে। জানুয়ারি ফেব্রুয়ারি ইজ টু টাফ, -35 ডিগ্রি টেম্পারেচার ইজ নর্মাল। এখানে থাকার মতন কিচ্ছু নেই। ড্রাই টয়লেট, ইউ হ্যাভ টু ইউজ ড্রাই টয়লেট। ইফ ইউ নট হ্যাবিচুয়েটেড উইথ ড্রাই টয়লেট, সো ইউ ক্যান নট কাম। ড্রাই টয়লেটে যদি আপনারা হ্যাবিচুয়েট না থাকে আপনি আসতে পারবেন না। আর টেম্পারেচার -30, -35 টেম্পারেচার ওখানকার নর্মাল টেম্পারেচার। চারিদিকে শুধু স্নো। অনলি 4x4 জিপসি, 4x4 কার্স অনলি অ্যালাউ, এর বাইরে কিন্তু অ্যালাউ নেই। 4x4 কার ছাড়া অ্যালাউ নেই। এটা হচ্ছে ফ্রোজেন স্পিতি। এবার হচ্ছে এপ্রিল মে থেকে আপনি স্টার্ট করতে পারেন, স্পিতি ভ্যালি স্টার্ট করতে পারেন। এপ্রিল মে জুন, এপ্রিল মে জুনে প্রবলেমটা হয় কি, জুনে মেবি কুঞ্জুমলা পাস খুলে যেতে পারে, যেমন এবছরে কুঞ্জুমলা পাস খুলে দিয়েছে, তো মে মাসে খুলে যেতে পারে। আবার 2019-এ জুলাই ফার্স্ট উইকে কুঞ্জুমলা পাস খুলেছে। সো আনপ্রেডিক্টেবল কতটা বরফ পড়ছে আমরা মোটামুটি জেনে নিই। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা কতটা বরফ পড়ছে এখানে সেটা দেখে জেনে নিই। তারপরে হচ্ছে প্রশান্ত সিং যে রেস্কিউ টিম আছে, সে রোতাং ক্রস করে মার্চে সেটা টিম আর গাড়ি নিয়ে রোতাং ক্রস করে অ্যালং উইথ অল আর্মি ইকুইপমেন্ট। সে গিয়ে বরফের ডেপ দেখে মোটামুটি আমরা ফোন করলে জেনে যাই মোটামুটি কতটা ক্লিয়ার হতে পারে, কতদিন টাইম লাগতে পারে খুলতে। এবারে যেমন জেনে গেছিলাম, ও মার্চের সেকেন্ড উইকে রোতাং গেছিলো, বিয়ন্ড রোতাং বারালাচা টাচ করেছিল। তো বারালাচা গিয়ে বলেছিল যে এবারে বরফ অনেক কম আছে, ন্যাচারালি 60 ফুট 70 ফুট বরফ থাকে, এবারে 30-40 ফুট বরফ ছিল। তো বলেছিল যে ভাই ये खुल जाएगा, তো ये खुल जाएगा, প্রবলেম নেই होगा। তো আমি দেখলাম যে সত্যি তাই, এপ্রিলে খুলে দিয়েছে। এপ্রিলে রোতাং খুলে গেছে 25 তারিখে, আর মেতে কুঞ্জুম খুলে দিয়েছে। তো এটা হলো। এবার যদি জুন, সেই জন্য আমরা বলি যদি আপনি কুঞ্জুমলা পাস ক্রস করতে চান, সো প্ল্যান এন্ড অফ জুন, কারণ আপনি তো প্ল্যান করছেন 4 মাস আগে বা 5 মাস আগে, টিকিট ওপেন হয়ে গেল তারপরে আপনি প্ল্যান করছেন। এবার দেখা যাচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে হিউজ বরফ পড়েছে, তখন আমরা বুঝতে পারছি যে কুঞ্জুম খোলার কোনো চান্সই নেই, যা বরফ পড়েছে। তখন কিন্তু পুরো প্ল্যানটা 12টা বেজে যাবে, আপনি কিন্তু কুঞ্জুম ক্রস করতে পারবেন না। সেই জন্য আমরা বলি যে জুলাই আগস্ট সেপ্টেম্বর, উইদিন অক্টোবর 15-এর মধ্যে আপনি ক্রস করে নিন, প্ল্যান করুন, সো দ্যাট আপনি ওর মধ্যে আপনি কুঞ্জুম ক্রস করে বেরিয়ে চলে আসবেন। তো এইটা হচ্ছে কুঞ্জুম ক্রস করে বেরিয়ে চলে আসুন।
আর বাদ বাকি হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আপনি যেতে পারেন, আবার ব্যাক ট্র্যাকে ফিরে আসতে হবে। এপ্রিল মে জুনেও তাই, আপনি যেতেই পারেন, বাট ব্যাক ট্র্যাকে আপনাকে ফিরে আসতে হবে। ব্যাক ট্র্যাক মানে কীরকম, এটাকে ফুল সার্কেল, হাফ সার্কেল, ফুল সার্কেল আর ব্যাক ট্র্যাক। এটা হচ্ছে ধরুন আপনি সিমলা থেকে উঠছেন, মানে আমি সিমলাকে যদি আমি বেস ধরি, সিমলা থেকে উঠছেন, সিমলা, সারাহান, सांगला, কল্পা, তাবো, কাজা, চন্দ্রতাল, কুঞ্জুমলা পাস ক্রস করে মানালি হয়ে আবার চণ্ডীগড়, এটাকে হচ্ছে ফুল সার্কেল। আর যদি হাফ সার্কেল মানে ব্যাক ট্র্যাক হয়, ব্যাক ট্র্যাকে হয় কি, আপনি চণ্ডীগড়, সিমলা, সারাহান, सांगला, কল্পা, তাবো, কাজা, স্টপ, আবার ব্যাক করে আসতে হবে, সেম সেম রুট, আবার তাবো, কল্পা, সিমলা হয়ে চণ্ডীগড় ড্রপ, এটাকে বলে ব্যাক ট্র্যাক। তো ব্যাক ট্র্যাকে আপনাকে আসতে হবে যদি কুঞ্জুম না খোলা থাকে। হয় এমনও দেখা গেল যে আপনি জুন মাসে রিস্ক নিয়েছেন, হয়তো দেখা যাচ্ছে কুঞ্জুম খোলা ছিল, বাট কাজাতে গিয়ে জানা যাচ্ছে যে আগের দিন এত বরফ পড়েছে যে কুঞ্জুম বন্ধ হয়ে গেছে, কিচ্ছু করার নেই, ব্যাক ট্র্যাকে ফিরে আসতে হবে। সেই জন্য আমার স্পেসিফিক যারা যেসব গাড়ি স্পিতি ভ্যালি কিন্নর ওঠে, দে আর হাইলি প্রফেশনাল, হাইলি প্রফেশনাল। তো এমনও হয় কি, এতদিন আপনি 9 দিন 10 দিনে যেটা কাজা গিয়ে পৌঁছাচ্ছেন, আমাদের যে টিম আছে সেই টিম কাজা থেকে টানা 32 আওয়ার্সে আপনাকে চণ্ডীগড় নামিয়ে দেবে নন স্টপ। আপনি বুঝতে পারবেন সেটা আপনার ব্যাপার, বাট আমাদের যে টিম সে এতটাই স্ট্রং টিম যে আপনাকে সোজা নামিয়ে দেবে নিচে। তো এটা হলো টাইমিংয়ের ফ্যাক্টরটা। এবার আমি নর্মালি চলে আসছি, আমি যখন ডেসক্রিপশানটা দেবো তখন তো আমাকে নর্মাল সিনারিওতে ভাবতে হবে, না হলে আমি তো ডেসক্রিপশান দিতে পারবো না, মাঝে মধ্যেই বলতে হবে যে বন্ধ। আমি জুলাই আগস্ট সেপ্টেম্বরের কনসেপ্টে আমি আপনাকে বলছি। একটা জিনিস, স্পিতি ভ্যালি অ্যান্ড লাদাখ সেম অ্যাম্বায়েন্স, সেম সব কিছু, এইচ অ্যান্ড এভরিথিং সেম। লাদাখে প্যাংগং লেক, স্পিতি ভ্যালিতে চন্দ্রতাল লেক, এনভায়রনমেন্ট সেম, গ্রিনারি জিরো, লাদাখে গ্রিনারি জিরো, স্পিতি ভ্যালিতে গ্রিনারি জিরো। আপনি যখনই কিন্নর কল্পা ক্রস করে যেই আপনি পুয়ের দিকে চলে যাচ্ছেন, তখন কিন্তু গ্রিনারি আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে, জিরো হয়ে গিয়ে পু নাকো তাবর পর থেকে পুরো ড্রাই, যাই জন্য কোল্ড ডেজার্ট বলে স্পিতি ভ্যালিকে। তো আমি আগের দিন কল্পা পর্যন্ত পুরোটা বলে দিয়েছি, ইন ডিটেলসে বলেছি কল্পা পর্যন্ত। আমি করব কি, এবার কল্পা থেকে স্টার্ট করব টুয়ার্ডস স্পিতি ভ্যালি, সো দ্যাট একই জিনিস যেন দুবার রিপিট না হয়। আপনারা করবেন কি, বাঙালির বেড়ানো গ্রুপে অ্যানাউন্সমেন্ট গ্রুপটা খুলবেন, খুলেই দেখবেন ওপরে অ্যানাউন্সমেন্ট সেকশন আছে। অ্যানাউন্সমেন্ট সেকশনে আপনি সব কিছু পেয়ে যাবেন, সমস্ত লাইভ পর উৎপলদা সাজিয়ে রেখেছে। আপনি একদম পরপর যে ভিডিওটা দেখার দরকার সেই ভিডিওটা ট্যাপ করে আপনি দেখে নিতে পারেন। হয়েছে। এবার আমি কল্পা থেকে বেরোচ্ছি। কল্পা থেকে বেরিয়ে যখন আমি কল্পা থেকে সতলুজ রিভারের বাঁ দিকে যখন সোজা আমি করচাম ড্যাম পার করে, सांगला থেকে এসে করচাম ড্যাম পার করে যখন আমি ডান দিকে যাচ্ছি, ডান দিকে আমাকে সতলুজ রিভারের ধার দিয়ে কিছুটা যাওয়ার পরে একটা চক আসে, চক থেকে ওপরে উঠে যায় কল্পা, সোজা চলে যায়। আমার লাইভ কি শো হচ্ছে? আমার লাইভ কি শো হচ্ছে? এক সেকেন্ড। হ্যাঁ, তো কল্পা থেকে এসে আপনি কল্পা থেকে নিচে নামবেন, নিচে ওই সতলুজ রিভার থেকে আবার যখন কল্পা থেকে আসছেন, আমাকে হঠাৎ করে একজন মেসেজ করলো যে শো করা যাচ্ছে না, তাই জন্য আমি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, শো হচ্ছে তাহলে, ওকে। কল্পা থেকে নোটিফিকেশান অফ করুন। নোটিফিকেশানটা কোথা থেকে অফ করবো? ঠিক আছে, ট্রাই করছি, আমি দেখি কি দাঁড়ালো। ভাইব্রেট করে দিলাম। কল্পা থেকে আপনি যখন নিচে নামছেন, নিচে নেমে যখন সতলুজ রিভারকে টাচ করবেন, টাচ করে আবার আপনি লেফটে চলে যাবেন টুয়ার্ডস তাবু।
এইখান থেকেই কিন্তু টাফ ট্রেন শুরু হয়। টাফ ট্রেন ইন দ্য সেন্স, তাবর পরে ওই কল্পার ওই সতলুজ রিভারের ধার থেকে কিছুটা যাওয়ার পর আপনি কিন্তু পড়বে পু ভিলেজ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমি স্পিতি ভ্যালিটা যখন আমি ডিসকাস করব, আমি সমস্ত মনেস্ট্রি বা যেটা আমি আগের দিন ইন ডিটেলসে বলেছি, আমি তার মধ্যে আমি ঢুকবো না। তার কারণ হলো, এটা যেহেতু হাই অল্টিটিউড ট্রেন, পুরো জার্নিটাই হচ্ছে হাই অল্টিটিউড ট্রেনের জার্নি, সুতরাং এখানে আমাকে মনেস্ট্রি বা এখানে কি আছে না আছে তার থেকে বেশি ভাইটাল পয়েন্ট, মনেস্ট্রি কি আছে না আছে আপনি গুগল থেকে ইজিলি পেয়ে যাবেন। কিন্তু এছাড়া বহু জিনিস আছে যেগুলো আমার মনে হয় যে বলা খুব জরুরি, যেটা গুগলে হয়তো নাও পেতে পারেন বা আপনি পেতে পারেন, অনেক খোঁজাখুঁজি করতে হবে। সেহেতু সেই জন্য আমি করব কি, তার ডিটেলসে যাব না আমি। যেহেতু হাই অল্টিটিউড ট্রেন, বিয়ন্ড 10,000 ফুট ওপরে আপনি উঠতে শুরু করেছেন, সুতরাং সেইটাকে আমি তার ডিটেলসে যাব, র্যাদার যাবতীয় মনেস্ট্রি ডিটেলস বাদ দিয়ে। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, যখনই আপনারা হাই ট্রেনে যাবেন, যদি 10,000 ফুটের নিচে যদি হয়, তাহলে আপনাদের তেমন কোনো রেস্ট্রিকশানের দরকার পড়ে না, নাথিং, কোনো রেস্ট্রিকশান লাগে না। নর্মালি হিল সিকনেস যদি না থাকে তাহলে ঠিক আছে, হিল সিকনেস যদি থাকে তাহলে প্রথম স্টার্টিংয়ে 2 দিন খুব প্রবলেম হয়, তারপরে ঠিক হয়ে যায়। বিয়ন্ড 10,000 ফুট যখনই আপনি উঠছেন, তখন কিন্তু আপনাকে অনেক কিছু রেস্ট্রিকশন মেনটেন করতে হবে। এবং আমাদের বহু জিনিস আমরা বলে দিই, জেনারেলি ট্রাভেল এজেন্ট বা অন্য কোনোটা কেউ কিছু বলে না, অতটা বেশি মাথা লাগায় না। কিন্তু আপনি মাথা রাখবেন, আপনি 10,000 ফুট উঠছেন, যদি স্পিতি ভ্যালি যান তাহলে অ্যারাউন্ড 15,000 ফুট আপনি টাচ করে যাচ্ছেন। দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। 15,000, 10,000 ফিট, 12,000 ফিট ওপরে উঠে যাওয়ার পরেই আপনাদের আরেকটা জিনিস তৈরি হতে পারে, সেটা হচ্ছে অল্টিটিউড সিকনেস। অল্টিটিউড সিকনেস যদি কারোর মধ্যে ধরা পড়ে, ইন জেনারেল 15,000 ফুট অ্যারাউন্ডে অল্টিটিউড সিকনেস আসার কথা নয়। তো অল্টিটিউড সিকনেস যদি আসে তাহলে ইট উইল বি মোর ডেঞ্জারাস। লাইফ থ্রেটেনিং হয় না, পরে গিয়ে লাইফ থ্রেটেনিং হয়, বাট অল্টিটিউড সিকনেস খুব ডেঞ্জারাস। হিল সিকনেস আর অল্টিটিউড সিকনেস টোটালি ডিফারেন্ট, দুটোকে কিন্তু মেলাবেন না। অল্টিটিউড সিকনেস ইজ টোটালি ডিফারেন্ট। জেনারেলি সব বেস ক্যাম্পের দিকে যারা আছে, মোর দ্যান 15,000 ফুট, মোর দ্যান 18,000 ফুট যারা উপরে ওঠে, তাদের অল্টিটিউড সিকনেস দেখা যেতে পারে। বাট অ্যারাউন্ড 15,000 ফুট অল্টিটিউডে জেনারেলি হয় না এটা। তো এনিওয়ে, অল্টিটিউড সিকনেসটা মাথায় রাখবেন, অল্টিটিউড সিকনেস যেন কারো তৈরি না হয়। আমি কল্পা থেকে বেরিয়ে সতলুজ রিভারের পাশ থেকে পরে, এবং যখন তখন যে কোনো সময় রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। আমি 2019-এ বলছি, 2019-এ মে মাসে আমাদের 2টো গাড়ি আটকে গেছিলো 4 দিন। পুতে হঠাৎ করে একটা বড় ধস ওপর থেকে এসে নিচে পড়ে রাস্তা ব্লক করে দিয়েছে। প্রায় 3-4 দিন গাড়ি আটকে ছিল ওখানে পুতে। তো পু হচ্ছে মোস্ট ডেঞ্জারাস পুরোটা। পু পেরিয়ে গেলে কিন্তু ওকে, পারফেক্ট, আর কোনো সেভাবে প্রবলেম নেই, যার জন্য পুয়ের জায়গাটা খুব সাবধানে চলতে হয়। পু যেই পেরোলেন, পু পেরোনোর পরে আবার আসছে আপনার খি বলে 2টো জায়গা আছে, করে আপনি নাকোতে গিয়ে টাচ করলেন, নাকোতে ঢুকলেন। আপনাকে মাথায় রাখতে হবে, নাকোতে আপনি কিন্তু থাকার প্ল্যান করার দরকার নেই। তার কারণ হলো, কল্পা থেকে বেরিয়ে হার্ডলি 2-3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে যদি পুয়ে জ্যাম না পড়ে, পুয়ের যদি রাস্তা ঠিক থাকে, তাহলে আপনি পৌঁছে যাবেন 2-3 ঘন্টার মধ্যে, নাকো পৌঁছে যাবেন। নাকো পৌঁছালেন, নাকো পৌঁছে নাকোতে 2টো জিনিস দেখার আছে। একটা হচ্ছে নাকো লেক, ওটা একটা সুন্দর লেক, আর হচ্ছে নাকো মনেস্ট্রি। এই 2টো জিনিসকে আপনারা দেখে নেবেন নাকোতে। এবার মনেস্ট্রির ভেতর বা লেক, এটা তো নর্মাল একটা লেক যেমন হয়, আর মনেস্ট্রির মধ্যে দেখে নেবেন, সব মনেস্ট্রি সেম টাইপের আছে। সুতরাং আমি ওর ভেতরে আমি যাচ্ছি না। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন অল্টিটিউড সিকনেসটা কি। আমি একটা ভাইটাল ব্যাপার, অনেকে জানতে পারেন যে অল্টিটিউড সিকনেসটা কি। হিল সিকনেস যেটা আছে, হিল সিকনেস হচ্ছে কি, হিল সিকনেস যেমন কি আপনার বমি হওয়া, ভমিটিং হওয়াটা হিল সিকনেসের মাথা ঘোরা, এটা হচ্ছে মেন হচ্ছে হিল সিকনেস। যে এটার কিন্তু কোনো বডি ফিটনেস বা কিচ্ছু ম্যাটার করে না, যে আমার বডি ফিট আছে আমার হিল সিকনেস হবে না। যারা হিলে অভ্যস্ত তাদের হিল সিকনেস হয় না, আর যাদের অভ্যস্ত নেই তারা হিল সিকনেস হয়। ম্যান্ডেটারি না যে সবারই হতে হবে, কিছু কিছু ক্ষেত্রে হয়। আর অল্টিটিউড সিকনেসটা হচ্ছে ডিফারেন্ট। যারা ট্রেকিং করে
তারা জানে যে অল্টিটিউড সিকনেসটা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, অল্টিটিউড সিকনেসটা আপনি দেখে বুঝতে পারবেন না, কারণ আমাদের একটা টিমে হয়েছিল। সেটা হচ্ছে টিমের একটা মেম্বার, ওরা অনেক হাই অল্টিটিউডে, অ্যাবভ 80,000 ফুট অল্টিটিউডে উঠে যাওয়ার পরে দেখা গেছিলো সে পাগলামি করতে শুরু করেছে। পাগলামি ইন দ্য সেন্স, রেস্টুরেন্টে গিয়ে চাউ চেয়েছে, তো চাউটা যখন দিয়েছে, চাউটা দেওয়ার পরে চাউটা ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়ে বলছে এটা কি খাওয়া যায়, বলছে জল দিতে, জল দিয়েছে, তখন বলছে যে জল কে চাইলো, জল তো আমি চাইনি। এবার দোকানদার, যে রেস্টুরেন্ট, যে ধাবা ছিল, সে বুঝতে পারি, সরি হোটেলে ওই যে টেন্ট খাটানো যেটা ছিল, টেন্টের যে ডাইনিং রুম, সে বুঝতে পারছে না, সবাই বলছে যে কি ব্যাপার, তুই তো এটা চাইলি, তাহলে তুই ফেলে দিচ্ছিস কেন। তখন ওখানে আরেকজন এক্সপার্ট ছিল, সে বলছে যে ভাইয়া ইসকা অল্টিটিউড সিকনেস আ রা হ্যায়। অল্টিটিউড সিকনেস যদি সেই কন্ডিশন হয়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি নিচে নামাতে হবে, অল্টিটিউড চেঞ্জ করাতে হবে। যদি অল্টিটিউড চেঞ্জ করানো না হয়, যদি কেউ বুঝতে না পারে যে অ্যাকচুয়ালি কী প্রবলেম হয়েছে, তারপরে সে পাগলের মতন বিহেভ করবে এবং লাস্টের দিকে হাতে পায়ে ধরবে পাগলের মতন, যে আমাকে নিচে নামিয়ে দাও, আমি পারছি না, অল্টিটিউড নিতে, শরীরে প্রবলেম হচ্ছে, আমি অল্টিটিউড নিতে পারছি না। সেই ক্ষেত্রে ওকে নিচে মেডিকেল ক্যাম্পে নামানো হয়েছিল, নামিয়ে মেডিকেল ক্যাম্পেই ও ছিল, পুরো টিম যতক্ষণ না ফিরে আসছে ও পুরো আর্মি মেডিকেল অবজারভেশনেই ছিল। লাইফ থ্রেটেনিং হয়নি, বাট যেহেতু স্টার্টিংয়েই ধরা পড়ে গেছে, সেহেতু ওখানে ছিল। দিস ইজ দ্য অল্টিটিউড সিকনেস। অল্টিটিউড সিকনেস ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম হিল সিকনেস। দুটোকে কিন্তু কখনো মার্চ করবেন না। তো আপনি নাকোতে গেলেন, নাকোতে গিয়ে আপনি নাকো লেকটা দেখলেন, নাকো মনেস্ট্রিটা দেখলেন, দেখে নাকোতে একটা ছোট ট্রেকিং আছে, ছোট ট্রেকিং ইন দ্য সেন্স একদিন দুদিনের ট্রেকিং আছে। যারা নাকোতে ট্রেক করতে চান তারাই কিন্তু একমাত্র নাকোতে থাকবেন। যাদের ট্রেক করার কোনো দরকার নেই, তাদের কিন্তু নাকো থাকার কোনো দরকার নেই। আপনি নাকো লেক, নাকো মনেস্ট্রিটা ঘুরবেন, ঘুরে নাকো লেক, নাকো মনেস্ট্রিটা ঘুরবেন, ঘুরে আপনি চলে যাবেন, ওটা থেকে তারপরে আপনি যাবেন সন্ধু চেকপোস্ট। সন্ধু চেকপোস্টে আপনি যাবেন, সন্ধু চেকপোস্টে আপনাকে এন্ট্রি করতে হয়। আচ্ছা, আমার লাইভটা দেখা যাচ্ছে না? লাইভে কোনো প্রবলেম নেই তো? অনেকে মেসেজ করছে যে লাইভ দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ওখানে আছে সন্ধু চেকপোস্ট আছে। সন্ধু চেকপোস্টে আপনাকে কিন্তু গাড়ি এবং সমস্ত এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর আপনি কিন্তু তারপরে প্রসেস করতে পারবেন। আর একটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, যারা নন ইন্ডিয়ান সিটিজেন, বেসিক্যালি বাংলাদেশ থেকে, যদি বাংলাদেশ সিটিজেনশিপ কারোর থাকে, বাংলাদেশ পাসপোর্ট, তাহলে কিন্তু তাকে আইএলপি নিতে হবে, জাস্ট অ্যাজ লাদাখে যেমন আইএলপি, ইনার লাইন পারমিট নিতে হয়, ঠিক তেমনি বাংলাদেশি সিটিজেনশিপ যারা আছে বা ফরেন সিটিজেনশিপ যারা আছে, যাদের নন ইন্ডিয়ান সিটিজেনশিপ, তাদের কিন্তু আইএলপি নিতে হয়। এই আইএলপি আপনি দুটো জায়গা থেকে নিতে পারেন। একটা হচ্ছে সিমলা থেকে নিতে পারেন, নাম্বার 2 হচ্ছে কলপার রেকংপেও থেকে নিতে পারবেন। ঠিক আছে, এই দুটো জায়গা থেকে কিন্তু আইএলপি আপনাকে কালেক্ট করে নিতে হবে। উইদাউট আইএলপি নন ইন্ডিয়ান সিটিজেন কিন্তু বিয়ন্ড কল্পা যাবেন না, বিয়ন্ড নাকো কিন্তু যাবেন না, ওখানে কিন্তু আটকে দেবে গাড়ি। আবার আপনাকে ঘুরে আসতে হবে রেকংপেওতে আইএলপি বানানোর জন্য। তো সন্ধু চেকপোস্ট থেকে দুটো রাস্তা গেছে, একটা হচ্ছে কোরিক আর একটা হচ্ছে তাবো। কোরিক যাওয়ার জন্য, সে ইন্ডিয়ান হোক আর নন ইন্ডিয়ান হোক, কোরিক যাওয়ার জন্য কিন্তু আপনাকে আলাদা পারমিশন লাগবে। আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে আইএলপি লাগছে না, আপনি জাস্ট চেকপোস্টে এন্ট্রি করে আপনি বিয়ন্ড তাবোর দিকে চলে যাচ্ছেন। কিন্তু যদি কোরিক যেতে চান, তাহলে কিন্তু আপনাকে এম্বাসি থেকে, ডিফেন্স থেকে পারমিশন নিয়ে আসতে হবে। কারণ কোরিক হচ্ছে অনেক টপ, এবং কোরিক যাওয়ার পর ওখান থেকে চায়না দেখা যায় পরিষ্কার। চায়নার লাস্ট ভিলেজ যেটা ইন্ডিয়ার দিকে আছে, সেই ভিলেজটাকে আপনি দেখতে পারবেন। সেই জন্য কোরিকে কিন্তু অ্যালাউ নেই, উইদাউট পারমিশন অ্যালাউ নেই, স্পেশাল পারমিশন লাগে কোরিক যাওয়ার জন্য। আপনি কোরিকটাকে কোরিকটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আপনি সন্ধু চেকপোস্টের পরে আপনি তাবোতে চলে এলেন। তাবোতে যখন আপনি ঢুকছেন, তাবোতে গিউ মামি
তাবর যে ফেমাস গিউ মামি, অন দা ওয়ে তাবর ঢোকার আগে গিউ মামিটা দেখে নেবেন। ওই জায়গাটা গাড়ি দাঁড়াবে, ওই জায়গাটা দেখে নেবেন। মামিটার জাস্ট বিশেষত্বটা বলে দিচ্ছে, ওখানে মামিটার বিশেষত্ব বলে ওখানকার লোকারই যে ওর হেয়ার, চুল বা নখ ঠিক যেমন গোয়াতে আছে ওই রকম নাকি বাড়তে থাকে কন্টিনিউ, কিন্তু ওটা একটা মামি মামি ওখানে রয়েছে। তো ওইটা দেখে আপনি তাঁবুতে যাচ্ছেন, তাঁবুতে গিয়ে স্টে করে নিচ্ছেন, তাঁবুতে গিয়ে আপনি স্টে করছেন। তাঁবুতে স্টে করে টোটাল ধরুন আপনি কল্পা থেকে তাঁবুর যে টোটাল রাস্তাটা, নেট কি প্রবলেম হচ্ছে এখানে? আপনারা সবাই কি ভিডিও লাইভ দেখতে পাচ্ছেন পরিষ্কার? একটু কমেন্টে জানিয়ে দিন। আচ্ছা, তো তাঁবুতে আপনি টোটাল কল্পা থেকে বেরিয়ে তাঁবু যেতে গেলে তা অ্যারাউন্ড 110 থেকে 120 কিলোমিটার রাস্তা আছে। ওটা ওটা 5 থেকে 6 ঘন্টা মতো টাইম লাগবে। আপনি আহ, ওটা 5 থেকে 6 ঘন্টা টাইম লাগবে, আপনি তাঁবু পৌঁছে যাবেন। তাঁবু পৌঁছে সেদিনকে আপনি তাঁবুর হোটেলে বা হোমস্টে অনেক কিছু আছে ওখানে। তাঁবু কিন্তু একটা জিনিস মাথায় রাখা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কল্পা ছেড়ে যখনই আপনি পুয়ের দিকে যাচ্ছেন তখন কিন্তু আপনার সমস্ত মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, আপনার সাথে কোনো কমিউনিকেশন থাকবে না। এবার বুঝতেই পারছেন, তাঁবুতে পৌঁছে তাঁবুতে হোটেল বা হোমস্টে যাদের আছে সেখানে আমরা ফোন পাই, সেখান থেকে আমরা জেনে নিই যে আপনাদের গাড়ি পৌঁছেছে কি না বা আপনারা কখন পৌঁছালেন। কিন্তু আপনারা কাউকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন না ওখানে। আপনারা কিন্তু কোনো ফোন নেটওয়ার্ক, বুঝতে পারছেন কারণ ডিস্টার্ব হচ্ছে এত। ওকে, তো আপনারা কিন্তু সমস্ত ফোন নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। তো এটা একটা ব্যাপার। আর তাঁবুতে গিয়ে যখন আপনি পৌঁছে যাচ্ছেন, তাঁবুতে গিয়ে যখন আপনি পৌঁছে যাচ্ছেন তখন আপনি তাঁবুতে সেদিনটা রাত্রিটা থেকে গেলেন, থেকে গিয়ে আপনি সেদিনটা রাত্রিটা থাকলেন, থেকে আপনি পরের দিন সকালবেলা উঠলেন। সকালবেলা উঠে তাঁবুতে যে নেক্সট দিনটা থাকছে সেই দিনকে আপনি সকালবেলা উঠে ফার্স্টে ব্রেকফাস্ট করে নিন। ব্রেকফাস্ট করে নিয়ে আপনি প্রথমে ব্রেকফাস্ট করার আগে আপনি করে দিন তাঁবু মনেস্ট্রিটা ঘুরে নিন। তাঁবু মনেস্ট্রিটা ঘুরে নিয়ে এসে আপনি ব্রেকফাস্টটা করে নিন। ব্রেকফাস্টটা করে নিয়ে আপনি এবার স্টার্ট করুন টুয়ার্ডস কাজা। কাজা যাওয়ার সময় আপনি তাঁবু থেকে বেরিয়ে প্রথমে যেটা যাবেন অন দ্য ওয়ে সেটা হচ্ছে ধানকার। ধানকার ভিলেজ, অনেক হাই অল্টিটিউডে ধানকার ভিলেজ আছে। হার্ডলি হয়তো 2-3 হাজার কি 2-3 হাজার মতো লোক হয়তো ওখানে থাকে, খুবই কম। ধানকার ভিলেজে চলে যান, ধানকার ভিলেজটা আপনি দেখে নিন। ধানকার ভিলেজটা দেখার সময় আপনি কিন্তু পিন ভ্যালি আর মুড ভিলেজ, এই পিন ভ্যালি মুড ভিলেজের দুটো অপশানটা আছে, অপশানটা বলে দিই। যদি আপনার পিন ভ্যালি মুড ভিলেজ সম্বন্ধে অতটা ইন্টারেস্ট না থাকে বা জাস্ট আপনি দেখে নিতে পারেন, তখন আপনি ধানকার থেকে আপনি পিন ভ্যালি মুড ভিলেজটাকে দেখে নিতে পারেন। পিন ভ্যালি মুড ভিলেজটাকে আপনি দেখে নিতে পারেন। ওখান থেকে আপনি দেখে নিতে পারেন, ওপর থেকে টপ থেকে দেখা যায়। এবার আরেকটা জিনিস হচ্ছে এবার পিন ভ্যালি মুড ভিলেজটাকে দেখা যায়। এবার আপনি যদি মনে করেন যে না আমি পিন ভ্যালি মুড ভিলেজটা দেখব, তখন করতে হবে কি, তখন আপনাকে ধানকার থেকে আপনি যখন ধানকার ভিলেজটা দেখে যখন আপনি নিচে নামবেন, নিচে মেন রোডে আসার পর কিছুটা এগোনোর পরে লেফট টার্ন নিয়ে আপনাকে পিন ভ্যালি মুড ভিলেজের দিকে ঢুকে যেতে হবে। পিন ভ্যালি মিড ভিলেজ মেন রোড থেকে অ্যারাউন্ড 40-50 কিলোমিটার ডিস্টেন্স আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কিন্তু গাড়িকে জোর করবেন না। আমাদের গাড়ি প্রচণ্ড রেস্ট্রিক্টেড গাড়ি থাকে, ড্রাইভার কোনোদিন গেস্টের মুখের ওপর কোনো কথা বলে না। কিন্তু যখনই আপনি বিয়ন্ড কলপা টপকে যাচ্ছেন তখন কিন্তু ড্রাইভার যা বলবে আপনাকে তাই শুনতে হবে। ড্রাইভার যদি ভুল বলে আপনি ভুল, ড্রাইভার যদি মিসগাইড করে মিসগাইড, ড্রাইভার যদি ঠিক বলে ঠিক। সেই জন্য আমাদের গাড়ি প্রচণ্ড চেক করতে হয়, ড্রাইভার যেন ওয়েল মেনটেন গাড়ি হয় এবং গাড়ি যেন কোনোভাবে কারোকে মিসগাইড না করে। তো
গাড়ি যখন আপনাকে গাড়ি ড্রাইভার যদি বলে যে পিন ভ্যালি মুড ভিলেজ আপনি যেতে পারবেন না, রোড কিন্তু ওয়েদার ভালো না, তাহলে কিন্তু আপনি যাবেন না। কারণ ওই যে 50 কিলোমিটার যে ডাউনে গাড়িটা নামছে, পুরো রাস্তাটাই কিন্তু পাথুরে রাস্তা এবং মাটি কিন্তু অফ রোড, পুরোটা অফ রোড। যদি কোনো কারণে চাকা বসে যায়, হঠাৎ করে পিন ভ্যালি মুড ভিলেজ ঢুকলেন, ঢুকে দেখলেন হালকা বৃষ্টি শুরু হয়ে গেল অথবা স্নোয়িং শুরু হয়ে গেল, তাহলে কিন্তু ওখানে আটকে যাবেন। ওখানে যদি একবার আটকে যান, আপনার কিন্তু রেস্কিউ করা খুব মুশকিল। কারণ আমরা জানতেই পারবো না যে আপনার তো ফোন নেটওয়ার্ক বন্ধ, আমরা কিচ্ছু জানতে পারবো না যে আপনি কোথায় গেছেন, কোথায় আটকেছেন, কি করেছেন, কিচ্ছু জানতে পারবো না। মানে আমি নেক্সট সেদিনকে রাত্রি 9টার সময় হয়তো কাজাতে ফোন করে জানতে পারবো যে আপনি কাজা এসে পৌঁছাননি। ইট উইল বি আ বিগ প্রবলেম। আপনি কিন্তু যাবেন না। যদি ড্রাইভার বলে যে না ঠিক আছে, রোড ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যেতে পারেন, তো আপনি যেতে পারেন। 50 কিলোমিটার অফ রোড রাস্তা আছে। পিন ভ্যালি মুড ভিলেজে আপনি ঢুকতে পারেন। পিন ভ্যালি মুড ভিলেজটাতে স্পেশালিটি হচ্ছে পিন ভ্যালি, আচ্ছা আমি আগে বলে নিই, তারপর দুটো পার্ট আমি বলছি পিন ভ্যালি মুড ভিলেজে। পিন ভ্যালিতে মুড ভিলেজে গেলেন, খুব সুন্দর একটা ভিলেজ, বিউটিফুল ভিলেজ, পুরো পুরো জগৎ থেকে আলাদা, যেখানে আপনার মোবাইল কাজ করছে না, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করার নেই, পিওরলি নেচার, কোনো ভিড় নেই, কোনো লোকজন নেই, কিচ্ছু নেই। আপনি সুন্দর এনজয় করতে পারেন। ওরকম সুন্দর পরিবেশ কিন্তু খুব কম, খুব কম আছে। এবার পিন ভ্যালি মুড ভিলেজের স্পেশালিটি হচ্ছে শীতকালে উইন্টারে যে স্নো লেপার্ড বেরোয়, স্নো লেপার্ড কিন্তু মুড ভিলেজেই বেরোয়। মুড ভিলেজ পিন ভ্যালিতে আসে, মাঝে মধ্যে ওরা বরফের ওপর চলে আসে বাইরে। স্নো লেপার্ড যদি দেখতে হয় তাহলে উইন্টারে আসতে হবে, পিন ভ্যালি মুড ভিলেজেই স্নো লেপার্ডটা বেরোয়। আর একটা জিনিস হচ্ছে যেটা আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন না, মুড ভিলেজ থেকে একটা ট্রেকিং হয়, যে ট্রেকিংটা আপনাকে নিয়ে যাবে মণিকরণ, ক্ষীরগঙ্গা ট্রেক। ক্ষীরগঙ্গা ট্রেক যেটা মণিকরণ থেকে শুরু হয়, মানালি মণিকরণ থেকে বারসৌনি হয়ে ওপরে উঠে যায়, ওটা 5-6 দিনের ট্রেক আছে, যেটা গিয়ে বেরোয় কিন্তু আপনার মুড ভিলেজে। উল্টো দিকে যদি মুড ভিলেজ থেকে স্টার্ট করেন, তাহলে ওদিক থেকে এসে বারসৌনি হয়ে আপনারা মণিকরণ এসে ক্ষীরগঙ্গা ট্রেক যেটা আছে, সেই ক্ষীরগঙ্গা ট্রেকটা কিন্তু এই রুটেই হয়। এই ক্ষীরগঙ্গা ট্রেকটা এই রুটেই হয়। তো এটা হলো একটা মুড ভিলেজের দুটো স্পেশাল বিশেষিটি, একটা হচ্ছে স্নো লেপার্ড, নাম্বার 2 হচ্ছে ক্ষীরগঙ্গা ট্রেক। এইখান থেকে শুরু হয় এবং মণিকরণে শেষ হয়। এবার আপনি ওখানে আপনার মতন আধ ঘন্টা 1 ঘন্টা মতন থাকলেন, কিন্তু সবসময় মাথায় রাখবেন যে ওয়েদার খেয়াল রাখবেন, কারণ মোর দ্যান 10,000 ফুট ওপরে ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে, যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। এবং কোনো কোনো কিছুরই মা বাপ, মানে কোনো কিছু মা বাপ থাকে না, আনপ্রেডিক্টেবল ওয়েদার। সুতরাং সবসময় খেয়াল করবেন, ড্রাইভারের সাথে সবসময় কোঅর্ডিনেট করবেন। ড্রাইভার যদি বলে যে স্যারজি নিকাল চালিয়ে, তার মানে আপনি সঙ্গে সঙ্গে বেরিয়ে যান, ওখানে কিন্তু করবেন না। আরেকটা হচ্ছে, আরেকটা ছোট পার্ট একটা বলে দিই, যদি আপনি ব্যাক ট্র্যাকে ফিরে আসেন, মানে ধরুন আপনি কুঞ্জুমলা পাস ক্রস করতে পারছেন না, আপনি ব্যাক ট্র্যাকে ফিরে আসছেন, তাহলে তাহলে কিন্তু আপনারা যদি 2জন যান বা 3জন যান, তাহলে কিন্তু ইটিওস বা ডিজায়ার গাড়ি নিয়ে যেতে পারেন, এখন রাস্তাটা বেটার হয়ে গেছে। কিন্তু যদি কুঞ্জুমলা পাস ক্রস করেন, আপনি 1জন হোক, 2জন হোক, 3জন হোক, আপনাকে বড় গাড়ি নিতে হবে, ইনোভা বা জাইলো নিতে হবে। আমি এই রুটে প্রেফার করি জাইলো। আর আর যদি না হয়, ফার্স্ট প্রেফারেন্স থাকে জাইলো, নাম্বার 2 থাকে ইনোভা। তো আপনি যদি কুঞ্জুম ক্রস করেন, আর যদি পিন ভ্যালি মুড ভিলেজ যান, তাহলে কিন্তু ছোট গাড়ি নিয়ে ঢুকবেন না, ড্রাইভারকে ফোর্স করবেন না, কারণ আপনি আটকে গেলে কিন্তু খুবই বাজে পজিশন হবে এবং একটা রাত আপনি কাটাতে পারবেন না যদি ওখানে গাড়ি আটকে যায়, কারণ আপনার কাছে কোনো প্রোটেক্টিভ গিয়ার থাকে না। তো এটা একটা আছে। আর আমাদের যত গাড়ি যায়, সেই গাড়িগুলোর স্পেশালিটি হচ্ছে ড্রাইভারদের কাছে স্লিপিং ব্যাগ থাকে এবং প্রোটেক্টিভ গিয়ার থাকে, যাতে করে ওরা -20, -15তেও ওখানেই থেকে যেতে পারে, মানে গাড়িতেই থেকে যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা পারবেন না ওই টেম্পারেচার নিতে। তো আপনি এক কাজ করুন, ওখান থেকে তাহলে ধানকার গেলেন, ধানকার থেকে আপনি নিচে নামলেন, নিচে নেমে পিন ভ্যালি বা মুড ভিলেজে চলে গেলেন। পিন ভ্যালি মুড ভিলেজেসটাতে পিন মনেস্ট্রি ওখানে আছে একটা, পিন মনেস্ট্রিটা দেখে নেবেন। মুড ভিলেজটা কিছুক্ষণ ঘুরবেন, ঘুরে আপনি ওখান থেকে আপনি
ব্যাক করে চলে আসবেন। যদি আপনি মনে করেন যে না আপনি পিনভ্যালি মুড ভিলেজ যাবেন না, তাহলে করবেন কি, ধানকার থেকে ধানকার দেখার পরে নিচে মেন রোডে আসবেন, এসে ওখান থেকে 2 ঘন্টা টাইম লাগবে, সোজা কাজা চলে যাবেন। আর যদি মনে হবো, যদি করেন যে না আমি পিন ভ্যালি মুড ভিলেজ যাবো, তাহলে ধানকার থেকে নিচে নামবেন, নিচে নেবে লেফট টার্ন নিয়ে পিন ভ্যালির দিকে ঢুকে যাচ্ছেন, মুড ভিলেজের দিকে। ওখান থেকে এসে আপনাকে আবার মেন রোডে আসতে হবে, এসে কাজা যেতে হবে। তাহলে কিন্তু মুড ভিলেজ থেকে অ্যারাউন্ড 5 থেকে 5 ঘন্টা মতো টাইম লাগবে আপনার কাজা পৌঁছাতে। তো সেদিনকে আপনি কাজা পৌঁছে গেলেন, কাজা পৌঁছে গিয়ে কাজাতে কিন্তু রাস্তা প্রচণ্ড ভালো, শুধু পুয়ের জায়গাটা রাস্তাটা খারাপ আছে, বাদ বাকি রাস্তা কিন্তু বেশ ভালো, কোনো প্রবলেম নেই, সুন্দর রাস্তা। তো কাজাতে আপনি পৌঁছলেন, কাজাতে পৌঁছে সেদিনকে আপনি থাকবেন। একটা জিনিস আমি আপনাকে বলছি, আপনাদের সবাইকে বলছি, হাই অল্টিটিউড ট্রেনে যখন আপনি 9,000 10,000 ফুট যখনই ক্রস করছেন, তখনই কিন্তু আপনাদের অনেকে আছেন, বা আমার কাছে বহু ফোনও আসে, যে আমরা নিজেরাই সব কিছু অ্যারেঞ্জ করে যাচ্ছি। ডোন্ট বি ফুল, এই কাজটা কিন্তু আপনি কখনো করবেন না। কারণ যারা স্পিতি ভ্যালি করে, লাদাখ করে, বহু ট্রাভেল এজেন্ট আছে যারা বছরে 3টে করে, 2টো করে মিনিমাম ট্যুর করে, 3টে ট্যুর করে, কিন্তু তারা কিন্তু কোনো দিন নিজেরা ট্যুর করার রিস্ক নেয় না। হাই ট্রেনে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, আনপ্রেডিক্টেবল, টোটালি আনপ্রেডিক্টেবল। সুতরাং এটা কোনোদিন করতে যাবেন না, কারণ আপনার জীবনের দামটা কিন্তু পয়সার থেকে অনেক বড়। এবারে তারপর হচ্ছে ওয়েদারের কোনো ঠিক আর কাজাতে আরেকটা সমস্যা হচ্ছে, কাজাতে কিন্তু জলের প্রবলেম আছে। কোন হোটেলে জলের প্রবলেম আছে এবং কোন হোটেলে জলের প্রবলেম নেই, সেটা কিন্তু আপনি কলকাতাতে বসে বুঝতে পারবেন না। কলকাতাতে কেন, ইন্ডিয়ার যেখানে খুশি বসেও আপনি বুঝতে পারবেন না। ওখানে গিয়ে পরের দিন চেক ইন হওয়ার পরে পরের দিন সকাল থেকে বা রাতের থেকে বুঝতে পারবেন যে হোটেলে জলের প্রবলেম আছে। ইট উইল বি আ বিগ প্রবলেম। পিন ভ্যালি বা মুড ভিলেজে আপনি যদি মনে করেন যে পিন ভ্যালি মুড ভিলেজে থাকতে চান, ওখানটা থাকতে চান, তাহলে আপনি থাকতে পারেন। পিন ভ্যালি মুড ভিলেজে কিছু হোমস্টে আছে, ওখানে কিন্তু হোটেল টোটেল কিচ্ছু নেই, কিছু হোমস্টে আছে, হোমস্টেতে আপনি থাকতে পারেন। কিন্তু প্রোভাইডেড দ্যাট মাসটা কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বর হতে হবে, তার আগেও না পরেও না। কারণ যদি দেখা যায় যে ওয়েদার খারাপ আছে, বর্ষা আছে, বৃষ্টি নামতে পারে, ওয়েদার প্রেডিকশন তাই দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনি ওখানে থাকবেন না, আটকে যেতে পারেন। হয়তো দেখলো সন্ধেবেলা বৃষ্টি পড়ছে, রাতে বরফ হয়ে গেছে, তখন কিন্তু আটকে যাবেন, কিছু করতে পারবেন না। সেই জন্য আমরা বলি পিন ভ্যালি ইয়াং গ্রুপ, আমরা একমাত্র প্রেফার করি যদি ইয়াং ছেলেদের গ্রুপ থাকে, তারাই একমাত্র পিন ভ্যালিতে থাকবেন। ফ্যামিলি নিয়ে যখন যাবেন তখন একদম পিন ভ্যালিতে থাকবেন না। র্যাদার যদি খুব বেশি না থাকে, পিন ভ্যালি ঢোকার দরকার নেই, ফ্যামিলি বাচ্চা নিয়ে যদি আপনি থাকেন। তো ওখান থেকে বেরিয়ে আপনি কাজা চলে এলেন, কাজাতে সেই নাইটটা আপনি স্টে করে গেলেন। স্টে করে গিয়ে সেদিনটা থাকলেন, পরের দিন সকালবেলা উঠবেন। কাজাতে আপনার 2 নাইট স্টে লাগে। 1 নাইট স্টে করলে খুব টাফ হয়ে যায়, 1 নাইট স্টে করলে হয় না অ্যাকচুয়ালি, 2 নাইট স্টে লাগে। তো প্রথম দিনটা আপনি থেকে যাবেন, কাজাতে থেকে যাবেন। থেকে যাওয়ার পরে সেকেন্ড দিন যখন সকালবেলা যে প্রথম দিন আপনি ব্রেকফাস্ট করবেন, ব্রেকফাস্ট করে আপনি চলে যাবেন। 3টে সাইট সিন আছে, কমিক, হিকিম, লাংজা। কাজাতে আরেকটা জিনিস মাথায় রাখবেন, কাজা বা তাবো থেকে যত সাইট সিন আছে সব কিন্তু টপে উঠতে হয়। কাজা তো এমনি হাই অল্টিটিউড, তার ওপরে টপে উঠতে হয়। তো সেই জন্য মাথায় রাখবেন লাংজা, হিকিম, কমিক, লাংজা। আপনি জানেন কমিক হচ্ছে একটা ছোট্ট ভিলেজ, আর লাংজা অ্যারাউন্ড 14,400 ফুট, আই থিঙ্ক, আমি যদি ভুল না হয়, মানে অ্যাবভ 14,000 ফুট হচ্ছে লাংজা ভিলেজ। খুব ছোট্ট একটা গ্রাম, ওখানেও 2 থেকে 2,500 লোক থাকে হার্ডলি, কি তার থেকে কম এরকমই হয়তো হবে। লাংজা আর কমিক হচ্ছে ছোট্ট একটা ভিলেজ, খুব সুন্দর একটা সাজানো ভিলেজ। লাংজা একটা ভিলেজ, আর আরেকটা হচ্ছে হিকিম হচ্ছে হাইয়েস্ট অল্টিটিউড পোস্ট অফিস অফ ইন্ডিয়া। হিকিমে আপনি ওখানে যে ওখান থেকে আপনি পোস্ট কার্ড নিতে পারেন। পোস্ট কার্ড নিয়ে ওই হিকিম পোস্ট অফিসের ডাক বাক্স আছে, ওখানে আপনি ফেলে দিতে পারেন। অনেকে ওই ফেলার সময় ছবিটা তোলে। ওখান থেকে আপনি যখন বাড়ি আসবেন, পরে ওখান থেকে চিঠিটা
বাড়ি চলে আসে। আপনি যখন একটা মেসেজ লিখলেন বা যাই কিছু করলেন জাস্ট ফর মেমোরি, ওটা আপনি ফেলে দিতে পারেন, ডাক বক্সে ফেলে দিয়ে চলে আসবেন। ওখান থেকে হায়েস্ট অল্টিটিউড পোস্ট অফিস থেকে আপনার বাড়িতে ওই পোস্ট কার্ডটা চলে আসবে। ওখানে পোস্ট কার্ড পাওয়া যায়, পোস্ট কার্ড আপনি কিনে নিতে পারেন। তো কাজাতে পরের দিন যে এটা থাকছে সেটা হচ্ছে হার্ডলি এখানে 60 থেকে 70 কিলোমিটার জার্নি আছে কাজাতে। সেটা হচ্ছে কি হকি কমিক হিকিম লাংজা। এটাকে আপনি নিজের মতন করে টাইম স্পেন্ড করুন। অ্যাজ সাচ কিছু তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আপনার যতক্ষণ টাইম লাগবে আপনি টাইম দরকার আপনি দেখে নিতে পারেন, কোনো ইস্যু নেই। দেখে আপনি ওখান থেকে ওখান থেকে আপনি চলে আসলেন কাজাতে, আবার ব্যাক করে চলে এলেন কাজা হোটেলে। এটা হার্ডলি দুপুর 3টে থেকে 5টার মধ্যে আপনি চলে আসবেন, যেমন আপনার টাইম লাগবে। যদি আপনি তাড়াতাড়ি বেরোন তাড়াতাড়ি চলে আসবেন, যদি আপনি বলেন যে 8:30 9টা 9:30 দিকে বেরোবো, আপনি লং টাইম ওখানে থাকবেন। কারণ দেখুন ওখানে তো একবারই গেছেন, ওখানে তো সেকেন্ড বার যাবেন না। তো আপনি করবেন কি, ওখানে থাকবেন, থেকে আপনি লাং আপনার মনের মতন করে যতক্ষণ মন চায়। দেখুন ফটোগ্রাফির জন্য মাস্টারপিস ফটোগ্রাফি, বিউটিফুল ফটোগ্রাফি, যারা ফটোগ্রাফি লাভার তাদের জন্য তো স্বর্গ ওটা। তো ওখানে থাকলেন, থেকে আপনি নিচে নেমে চলে এলেন, আবার কাঁচা হোটেলে ব্যাক করে চলে এলেন। হার্ডলি 3টে থেকে 5টার মধ্যে চলে এলেন। চলে এসে ওখানে ওখানে লাঞ্চ টাঞ্চ বা কিছু খাবার দাবার খেয়ে নেবেন। খেয়ে আপনি সন্ধেবেলাটা কাজাতে একটা ছোট মার্কেট আছে, সেই মার্কেটটাতে আপনি ঘুরে নিতে পারেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমি আমি প্রেফার করি, আমি পার্সোনালি প্রেফার করি এবং সবাইকে আমি চাই যে সবাই সেটাই করুক। সেটা হচ্ছে বেড়াতে যখন গেছেন না, লাঞ্চের পিছনে দৌড়াবেন না। কারণ লাঞ্চের পিছনে দৌড়াতে গেলে কিন্তু আপনার মিস হবে, জায়গা মিস হবে। একটা মানুষ যদি 6 দিন লাঞ্চ না করে তাহলে সে মরে না, সে বেঁচেই থাকে। আপনি যখন গেছেন তখন কেন লাঞ্চের পিছনে দৌড়াবেন? যা পেলেন খেলেন, যা পাবেন না খাবেন না। আমরা তো খালি পেটে থাকি ম্যাক্সিমাম। হালকা ফুলকা খাবার, হাই অল্টিটিউডে কখনোই, যেমন লে লাদাখে কখনোই হাই অল্টিটিউড বেশি খাবার চলে না। স্যুপ টুপ এরকম চলে। এটাও হচ্ছে সেম, মোরাললেস সেম অল্টিটিউড, সেম এম্বারেন্স, কারণ তারপরেই হচ্ছে লাদাখ বর্ডার, স্পিতির পরেই হচ্ছে লাদাখ বর্ডার। তো সেই জন্য খাবার ওপর বেশি ফোকাস করবেন না, ঘোরাটা ফোকাস করুন। 2 দিনের জন্য আছেন ওই লোকেশানে, প্রতিটা লোকেশানে 1 দিন 2 দিনের জন্য আছেন, 2 চোখ ভরে দেখে নিন, ছবি তুলুন, নিজের মেমোরি বাড়ান, ফটো তুলে তুলে রেখে দিন। এটা হচ্ছে সব থেকে বেস্ট। আবার যখন হোটেলে ফিরে যা পাবেন খেয়ে নিন, যা পাবেন না খাবেন না, কোনো দিকে মাথা দেখানোরই দরকার নেই। আবার হোটেলে চলে আসুন, হোটেলে চলে এসে কিছু একটা খেয়ে নিন। খেয়ে আপনারা সন্ধেবেলাটা কাজা মার্কেটে একটা কিছু টুকটাক জিনিস কিনতে পারেন বা ঘুরতে পারেন, সেটা আপনি দেখে নিতে পারেন কাজা মার্কেটটায়। এবার কাজা মার্কেটে দেখে নিতে পারেন। আর একটা জিনিস আমি কি মনে করলাম ভুলে যাওয়া, হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এই যে রুটটায় কিন্নর কল্পা রুট আর হচ্ছে কাজা রুট, এখানে শুধু হোটেল রুম বুক করে যাওয়াটা আমার মতে বোকামি। তার কারণ হলো আপনি কোথাও ধাবা পাবেন না, কোথাও রেস্টুরেন্ট পাবেন না। যাদের কিছু খাবার রেস্ট্রিকশন আছে, যারা হচ্ছে বাইরের খাবার, স্পাইসি খাবার, হোটেলের খাবার পাবেন না, তারাই একমাত্র শুধু রুম নিন। রুম নিয়ে ওখানে ওখানে হোটেল থেকে আপনি খাবার চুজ করুন, চুজ করে খেয়ে নিন। আর যদি তেমন কোনো রেস্ট্রিকশন কারণ না থাকে তাহলে এমএপিআই প্ল্যান, মডিফাইড আমেরিকান প্ল্যান যেটা আছে, এমএপিআই প্ল্যানে আপনি চুজ করে নেবেন সবসময় ব্রেকফাস্ট ডিনার। কারণ সকালবেলা আপনি যখন ঠান্ডায় বেরোচ্ছেন তখন হোটেল থেকে খাবার কিনে খেতে গেলে আপনাকে হোটেলের বিল পে করতে হবে, খাবারের লিমিটেড বিল অ্যাজ পার প্রতিটা ফুড মেনু অনুযায়ী আপনাকে বিল পে করতে হবে। আর যদি এমএপিআই প্ল্যানে হয়, এমএপিআই প্ল্যানে আনলিমিটেড ফুড, আপনাকে কোনো ফুডের রেস্ট্রিকশন নেই। আপনি সকালবেলা উঠে 2টোর জায়গায় 4টে পরোটা খান, 4টের জায়গায় 6টা কচুরি খান, কেউ কিছু বারণ করবে না, হোটেল থেকে আপনাকে বলবেও না, কিছুই না। আবার রাত্রেবেলা যখন ফিরে আসবেন তখন ডিনারটা আবার ঠিকঠাক করুন, ডিনারটা পুরোটা করুন, মাঝখানের খাবারটাকে ছেড়ে দিন। মাঝখানের খাবারটা যেখানে পাবেন খেয়ে নেবেন, যেখানে পাবেন না খাবার দরকার নেই। তো এইটা হচ্ছে এই রুটের ফুড মেনু। যেহেতু ওখানে কোনো রেস্টুরেন্ট বা ধাবা বলে গ্যাসার তেমন কিছু নেই, নেই একদম, পুরো ধুধু হচ্ছে মাঠ আর মরুভূমি, ডেজার্ট, কোল্ড ডেজার্ট পুরোটাই। এবার
কাজাতে তাহলে দুদিন কেটে গেল। প্রথম দিন হলো ধানকার হয়ে পিন ভ্যালি মুড ভিলেজ হয়ে আপনি কাজাতে পৌঁছাচ্ছেন। পরের দিন কাজা থেকে বেরিয়ে আপনি কমিক, হিকিম, লাংজা এটা দেখছেন। দেখে আপনার নেক্সট দিনের প্রোগ্রাম হচ্ছে আপনার চন্দ্রতাল লেক। চন্দ্রতাল লেক আপনি যখন যাচ্ছেন তখন আপনি কাজা থেকে আহ, তখন আপনি তখন আপনি আরেকটা জিনিস আমি বলে দিই, কখনো হাই অল্টিটিউড ট্রেনে মানে 10,000 12,000 ফুট ওপরে যখন আপনি যাচ্ছেন উইথ ফ্যামিলি নিয়ে যখন যাচ্ছেন তখন কি কোথাও হোটেল ছাড়া কোথাও থাকার জোর জার করতে যাবেন না, কারণ হাই অল্টিটিউড ট্রেনে প্রচণ্ড প্রবলেম হয়। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হয়তো আপনাদের পরেও বহু জায়গায় ইনফরমেশান কাজে লাগবে। যেমন ধরুন জিংজিংবার পাস বা লাংজা বা খারদুংলা পাস, যেগুলো হাই অল্টিটিউড পাস, ওখানে আমরা বলি যে কখনো 15-20 মিনিটের বেশি দাঁড়াবেন না, কারণ ওখানে আর্মি এরিয়া থাকে, আর্মি আপনাকে এমনিও দাঁড়াতে দেবে না। প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হয় হাই অল্টিটিউডে যখন আপনি 15,000 ফুট ওপরে যখন চলে যাচ্ছেন, তখন যদি কোথাও গিয়ে দাঁড়ান, প্রথমেই দেখবেন মাথাটা ধরতে শুরু করেছে। তখন আপনি বুঝতে পারবেন না। হাই অল্টিটিউড ট্রেনে এমনি মাথা ঘুরতে থাকে বা মাথাটা ভারী হয়ে থাকে। যখনই মাথাটা ঘুরতে শুরু করবে আপনি বুঝতে পারবেন না, কিন্তু যারা আমরা জানি তারা জানি যে এর পরেই আপনার শুরু হবে মাথার যন্ত্রণা, হালকা করে টিপ করে যন্ত্রণা শুরু হবে। মাথার যন্ত্রণা শুরু হচ্ছে মানেই আপনার বডিতে অক্সিজেন লেভেল কমতে শুরু করছে। আপনি কিন্তু ওখানে বিন্দু মাত্র দাঁড়াবেন না, সোজা নিচে। যদি আমাদের যারা ট্রেকিংয়ে থাকে বা যারা বাইকার্স গ্রুপ থাকে তাদের কাছে অক্সিমিটার থাকে, অক্সিমিটারে আঙুলে দিয়ে অক্সিমিটারে দেখে নেওয়া হয় অক্সিজেন লেভেল কত আছে। যেহেতু আপনাদের কাছে সেই সব কোনো অপশান নেই, আপনি কিন্তু অক্সিমিটারে বুঝতে পারবেন না। তখন আমরা বলি কি ইমিডিয়েটলি নিচে নেমে আসুন, কারণ তার মাথার যন্ত্রণা যদি শুরু হয়ে যায়, তারপরে যদি আপনি বেশিক্ষণ থাকেন তাহলে কিন্তু আপনি কোলাপস করে যাবেন, বডি ছেড়ে দেবে, বডি ছেড়ে দিয়ে ধপ করে মাটিতে পড়ে যাবেন, আর কিন্তু কিচ্ছু করার নেই। তখন আপনাকে আর কোনো মানে অক্সিজেন দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। আর ওই ট্রেনে আপনাকে নিচে নামিয়ে মানে নেক্সট টু ইম্পসিবল, মানে ওখানে যতক্ষণ না নেক্সট কোনো মেডিকেল সাপোর্ট পাচ্ছেন আপনি কিচ্ছু করতে পারবেন না, মানে জিরো হয়ে যায়, অক্সিজেন লেভেল পুরো কমে যায়। তো সেই জন্য আমি বলি যে হাই অল্টিটিউড ট্রেনে কখনো থাকতে যাবেন না। যেমন আমরা লাদাখ যাওয়ার সময় আমি সরচুকে অ্যাভয়েড করতে চাই। সরচু অনেক হাই অল্টিটিউড, কখন কার কী প্রবলেম হচ্ছে, কার কোথায় কখন অক্সিজেন লেভেল কমছে, রাত্রেবেলা মেডিকেল সাপোর্ট দরকার পড়ছে, আমরা কিন্তু কিচ্ছু দিতে পারবো না, দেওয়া যায় না। সেই জন্য কাজাতেই থাকবেন। কাজা থেকে গিয়ে লাংজা বা হিকিম বা কমিক এইসব জায়গাতে কখনো থাকার চেষ্টা করতে যাবেন না। যাদের খুব অভ্যাস আছে, যাদের ট্রেকিং করা অভ্যাস আছে, বাইকার্স অভ্যাস আছে, যারা হাই অল্টিটিউড ট্রেনে ঘুরে বেড়ায় তাদের কথা আলাদা, কারণ তারা বুঝতে পারে যখনই মাথা ধরা শুরু করে তখনই বেরিয়ে চলে আসে, বা ডায়ামক্স বা অক্সি 99 যা আছে ওগুলো নিয়ে নেয়। আর যদি সেসব আর স্পিতি ভ্যালি ট্যুরে জেনারেলি অক্সি 99 বা ডায়ামক্সটা অনেকে রাখে, বাট অক্সি 99 কিন্তু কেউ রাখে না। লাদাখে আমরা প্রতিটা টেম্পোতে গাড়িতে একটা করে অক্সিজেন সিলিন্ডার পাঠাই এই জন্য, ইন কেস অফ এনি এমার্জেন্সি। যেহেতু লাদাখ আরও হাই ট্রেনে ঘোরে, কিন্তু স্পিতি ভ্যালিতে আমাদের পাঠানোর দরকার লাগে না। তো এমনও না যে খুব বয়স্ক লোকও যেতে পারবে, কারণ যেতে পারবে না এমন কিছু নেই। আমাদের আগের বছর কল্যাণ মৈত্র ওনাদের একটা টিম ছিল, যেখানে উনি প্রায় আই থিঙ্ক ইফ আই এম নট রং তো 75+ হবে ওনার বয়স। খুব সুন্দর ঘুরেছেন উনি। অক্সিজেন সিলিন্ডার চেয়েছিলেন, আমি বলেছি লাগবে না দাদা, আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন, কোনো অসুবিধা নেই। তা উনি ঘুরে এসেছিলেন, এসে বলেছিলেন যে না আমার অসুবিধা হয়নি, কারণ অসুবিধা হয় না স্যার। আর একটা জিনিস যেটা আছে, কাজাতে বা লাংজাতে যখন হাই অল্টিটিউড ট্রেনে যাবেন বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবেন। তার কারণটা হয় কি, বাচ্চারা অনেক সময় দৌড়াতে শুরু করে, মানে খুব ভালো এনভায়রনমেন্টটা খুব সুন্দর, এটা খুব সুন্দর, মানে জায়গাটা খুব সুন্দর। এবার সবাই মিলে মানে অনেকে আছে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দেবেন না, কারণ বডিতে যদি কোনো কারণে অক্সিজেন শর্ট হয়ে যায়, কাজাতে কিন্তু অক্সিজেন লেভেল কম থাকে। তো আপনি যেহেতু অ্যাক্লামাটাইজেশন হতে হতে যাচ্ছেন, যেহেতু একদম নিচ থেকে আস্তে আস্তে ধীরে 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 উপরে উঠছেন, আপনি কিন্তু কাজা থেকে বুঝতে পারবেন না যে কোথায় অক্সিজেন লেভেল কম হলো। আমি তো কিছু বুঝতে পারছি না, নর্মালি কিন্তু বুঝতে পারবেন না। যদি কোথাও বাচ্চারা দৌড়ায় বা তাকে ধরার জন্য যদি কেউ দৌড়ায় বা জোরে চেঁচায়,
মানে এমন কোনো কাজ করবেন না যাতে করে বডিতে অক্সিজেন দরকার হয়, তখন কিন্তু আপনি অক্সিজেন পাবেন না। মানে অক্সিজেন সেই লেভেল, আপনার ঘাটতি পূরণ করবার মতন অক্সিজেন কিন্তু ওখানে নেই। নর্মাল লাইফ লিড করার মতন অক্সিজেন ওখানে আছে। তো এইটা একটা ব্যাপার যে বাচ্চাদেরকে দৌড়াদৌড়ি করতে দেবেন না। যেমন অনেকে যারা নর্থ বেঙ্গল, নর্থ সিকিম ঘুরেছেন, গুরদঙ্গাল লেক আছে, লেক বা ছাঙ্গু লেকে আসে, বাবা মন্দিরে দেখেছেন যে দৌড়াদৌড়ি করলে অক্সিজেন লেভেল ঝপ করে কমতে শুরু করে। তখন বডি আর সেই লেভেল, বারবার নিঃশ্বাস নিচ্ছেন, হাই তুলছেন, কিন্তু অক্সিজেন ঘাটতি থেকেই যাচ্ছে। তো ওই জন্য বলছে হাই অল্টিটিউড ট্রেনে কখনো দৌড়াদৌড়ি বা জোরে চেঁচামেচি, নাচানাচি এরম কিছুই করতে যাবেন না। ড্রিঙ্কস করা, অত্যধিক বেশি ড্রিঙ্কস, এগুলো একদমই করতে যাবেন না, তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। ওখানে মেডিকেল সাপোর্ট, কাজাতে মেডিকেল সাপোর্ট পাবেন, বাট তাবোতে মেডিকেল সাপোর্ট পাবেন না। মাথায় রাখবেন, কলপাতে মেডিকেল সাপোর্ট পাবেন, তাবোতে পাবেন না, কাজাতে পাবেন। কাজা একটা হসপিটাল আছে, ওখানে লোকালি ছোট্ট একটা হসপিটাল, ওখানে কিন্তু পাবেন। সুতরাং নাচানাচি, পার্টি করা, বনফায়ার করা, এগুলো সব কিন্তু লেস দ্যান 10,000 ফুট। 10,000 ফুটের ওপরে চলে গেলে এগুলোর কিন্তু কিচ্ছু করতে যাবেন না। ইট উইল বি আ বিগ প্রবলেম, এবং তখন কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। আপনি নিজেও খুঁজে পাবেন না যে কী করবেন। তো এইটা একটা জিনিস মাথায় রাখবেন। এবার নাম্বার 3 হচ্ছে যে কাজা থেকে বেরিয়ে, এটা হচ্ছে কাজার ওপরটা পুরোটা। এবার কাজার থেকে বেরিয়ে আপনি যখন আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যাদের হাই বিপি আছে, কারণ আপনারা জানেন অল্টিটিউড যখনই বাড়তে শুরু করে তখন কিন্তু বিপি বেড়ে যায়। কারণ অক্সিজেন লেভেল কম হতে শুরু করে, অক্সিজেন লেভেল কমের জন্য লাংস বেশি টানতে হয় অক্সিজেনকে। তার উপর খাটাখাটনি, মানে হাঁটা চলা, সে তো অল্টিটিউড ট্রেনে তো আপনাকে হাঁটতেই হয়। সুতরাং বিপি কিন্তু বেড়ে যায়। যাদের হাই বিপি পেশেন্ট তারা কিন্তু ডাক্তার সাথে একবার কনসাল্ট করে নেবেন। ডাক্তার যদি বলে, আমি নিজেও হাই বিপির পেশেন্ট, আমার হাই বিপি থাকে, সেই জন্য আমরা করি কি, আমি ডবল ডোজ নিয়ে নিই। যদি হাই অল্টিটিউডের ট্রেনে যাওয়ার কথা হয়, জাস্ট সিম্পলি আমি ডবল ডোজ নিয়ে নিই, আর তারপর থেকে অভ্যাস হয়ে গেছে, অতটা প্রবলেম হয় না। আপনি কিন্তু যে যা রেসপেক্টিভ ডক্টরকে দেখিয়ে নেবেন এবং তাকে বলে নেবেন যে আমি এত হাই অল্টিটিউডে যাচ্ছি, তাতে আমার কি প্রিকশন, কি মেডিসিন, যাবতীয় সমস্ত ইকুইপমেন্ট কিন্তু আপনি সাথে করে নিয়ে আসবেন কাজাতে। ওখান থেকে, মানে কাজা থেকে যদি সবচেয়ে কাছের বড় সিটি যদি হয় সেটা হচ্ছে সিমলা, আর ওদিকে যদি বড় সিটি হয় তাহলে হচ্ছে ওদিকে কেলংয়ে কিছু পাবেন। আর কেলংয়ে তাও অতটা পাবেন না, মানালিতেও পাবেন না, সেই আপনাকে যেতে হবে কুল্লু। মানে ইটস আ বিগ ডিস্টেন্স। মানে মানে পারবেন না, কোনো ইমার্জেন্সিতে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। তো কাজা থেকে হয়ে গেল, কাজাটা পুরো দেখা হয়ে গেল ওইটা। এবার আপনি কাজা থেকে তারপরের দিন চলে যাচ্ছেন চন্দ্রতালের দিকে। চন্দ্রতালের দিকে আপনি যখন যাচ্ছেন, চন্দ্রতাল লেক, যেটা হচ্ছে পুরো স্পিতি ভ্যালির সবচেয়ে মেন অ্যাট্রাকশন হচ্ছে চন্দ্রতাল লেক। চন্দ্রতাল লেক কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, চন্দ্রতাল লেক অনলি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসই আপনি চন্দ্রতাল লেকে থাকতে পারবেন। এছাড়া কিন্তু চন্দ্রতাল লেকে থাকতে পারবেন না। 2019-এ চন্দ্রতাল লেকের যে সবচেয়ে বড় টেন্ট আছে, যে টেন্ট, তার মালিক হচ্ছে আমাদের এখানে পাড়াতেই থাকে, সে আগের বছর 27 সেপ্টেম্বর চন্দ্রতালের লেক তুলে নিয়েছিল। 2019টাতে এই জন্য বলছি, কারণ 2019-এ 1 জুলাই কুঞ্জুমলা পাস খুলেছিল, আর টেন্ট লাগানো শুরু হয়েছিল আগস্টের ফার্স্ট উইক থেকে। 14ই আগস্ট কাবিলা ক্যাম্প যেটা আছে, সে টেন্ট লাগাচ্ছিল 14ই আগস্ট। পুরো ডেট ওয়াইজ মনে আছে আমার যে কে কখন করেছিল। 27 সেপ্টেম্বর টেন্ট তুলে নেওয়া হয়েছিল, কারণ ওখানে প্রচণ্ড হাওয়া দেয়, প্রচণ্ড হাওয়া, তাতে টেন্ট ছিঁড়ে যায় আর আপনি ওখানে থাকতে পারবেন না চন্দ্রতাল লেকে। এবার আমার মেন ফোকাস যেটা আছে সেটা হচ্ছে চন্দ্রতাল, কারণ চন্দ্রতাল অ্যারাউন্ড আপনার 14,500 ফুট ওপরে অল্টিটিউড, আর প্রচণ্ড হাওয়া দেয়, প্রচণ্ড ঠান্ডা, আর ওয়েদারের তো কোনো ঠিক নেই, যখন তখন যা কিছু হতে পারে। এবার আপনি কাজা থেকে যখন বেরোচ্ছেন, কাজা থেকে ব্রেকফাস্ট করে নিলেন, কাজা থেকে ব্রেকফাস্ট করে আপনি যাওয়ার সময় কি বের দুটোকে আপনি দেখে নেবেন।
কাজা থেকে বেরোনোর সময় বেরিয়ে কি বেডটা দেখে আপনি যখন আবার ব্যাক করবেন, ব্যাক মানে কাজাতে নয়, মানে অন দ্য ওয়েতেই যখন ব্যাক করবেন, তখন লোসার চেকপোস্ট আছে। লোসার চেকপোস্টে আবার আপনাদের এন্ট্রি হবে, সমস্ত নাম টাম গাড়ি সমস্ত কিছু এন্ট্রি হবে। এন্ট্রি হয়ে আপনি কুঞ্জুমলা পাস ক্রস করবেন। কুঞ্জুমলা পাস ইজ দ্য বিগেস্ট পাস এবং সব থেকে বড় অনেক বড় পাস, এবং তার কাছে রোতাং পাসের কোনো ভ্যালু নেই। কুঞ্জুমলা পাস, বারালাচা পাস, জিঞ্জিংবার পাস, তাংনাংলা পাস, এগুলোর কাছে রোতাং একদম বাচ্চা। তো রোতাং যারা ওই পাস কভার করে, যেমন আমি আরেকটা সাজেশন দিতে পারি, সাপোজ অনেকে আছে মে জুন মাসে যখন প্রায় হাজার হাজার টাকা খরচা করে রোতাং পাস যায়, আমরা তাদেরকে সাজেশন দিই, যদি আপনার নিয়ার ফিউচারে লে লাদাখ যাওয়ার প্ল্যানিং থাকে ভায়া মানালি হয়ে অথবা মানালি আসবেন, তাহলে রোতাং পাসের জন্য দৌড়াদৌড়ি করবেন না। কারণ ওই রাস্তাতে আপনার 5-6খানা পাস ক্রস করতে হয়, সব থেকে নিচু হচ্ছে রোতাং পাস। ওখানে আপনি সুতরাং যদি সেটা থাকে ওই পাসের জন্য দৌড়াবেন না, পয়সা খরচা করবেন না, ওই পয়সাটা বরঞ্চ রেখে দিন, আপনার লাদাখ প্রোগ্রামে কাজে লেগে যাবে। তো আপনি লোসার চেকপোস্ট ক্রস করবেন, লোসার চেকপোস্ট ক্রস করে কুঞ্জুমলা পাস। যদি কুঞ্জুমলা পাসে কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু লোসার চেকপোস্টেই গাড়ি আপনাকে আটকে দেবে, আর আপনাকে বিয়ন্ড লোসার আপনাকে যেতে দেবে না। এইবার আপনি কুঞ্জুমলা পাস ক্রস করছেন, কুঞ্জুমলা পাস থেকে কুঞ্জুমলা পাস ক্রস করার পরে বাটাল বলে একটা জায়গা আছে। বাটাল বলে একটা জায়গা আছে, সেই যে বাটাল থেকে রাস্তাটা ডান দিকে টার্ন নেয় চন্দ্রতালের দিকে। বাটাল থেকে চন্দ্রতাল অ্যারাউন্ড 20-22 কিলোমিটার রাস্তা আছে, কিন্তু বেশ খারাপ রাস্তা। বাটাল থেকে আপনি চন্দ্রতালের দিকে চলে গেলেন। চন্দ্রতালে গাড়ি যেখানে 20 কিলোমিটার যাওয়ার পর যেখানে টেন্টগুলোকে রাখা হয়, যেখানে টেন্ট আছে ওখানে অনলি টেন্ট, মাথায় রাখবেন ওটা কিন্তু অনলি টেন্ট, কোনো হোমস্টে হোটেল তো ছেড়ে দিন নেই, অনলি টেন্টই আছে, ওখানে টেন্ট স্টে করতে হয়। তো ওখানে টেন্টের ওখানে গাড়ি যাবে, তারপরে লেকে যাওয়ার জন্য কিন্তু 2 থেকে 3 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে, হেঁটে আপনাকে কিন্তু লেকে যেতে হবে। লেকের পাশে কিন্তু গাড়ি যায় না, আর লেকের পাশে কিন্তু কোনো টেন্ট নেই। এই কনসেপ্টটা যদি থাকে তাহলে কিন্তু এটা চেঞ্জ করে ফেলুন, এখানে কিন্তু নেই, আপনাকে হেঁটে যেতে হবে লেকের কাছে। তো চন্দ্রতাল লেকে, এবার চন্দ্রতাল লেকের কতগুলো জিনিস আমাদের সাথে যারা যায় তাদেরকে আমরা মাথায় বলে দিই। আপনার অনেকে আছেন যাদের অভ্যাস আছে যে কোথাও একটা গিয়ে আগের ল্যাগেজ খুলে ফেলা। তো এই জিনিসটা কিন্তু যেখানেই থাকুন না কেন, যখনই স্পিতি ভ্যালিতে ঢুকছেন তখন কিন্তু এই অভ্যাসটা আপনাকে, যাদের এই অভ্যাসটা আছে তাদের কিন্তু অভ্যাসটা চেঞ্জ করা উচিত, কখনোই করবেন না। আমরা বলে দিই চন্দ্রতালে যদি আপনার স্টে হয় তাহলে আমরা বলে দিই আপনি রাত্রি 2টোর সময় উঠবেন বা রাত্রি 3টের সময় উঠবেন বা 4টের সময় উঠবেন, যাই করুন না কেন মাঝরাতে 2বার অন্তত উঠবেন। ড্রাইভাররাও জানে, যারা স্পেশালাইজড ড্রাইভার তারা জানে কি করতে হয়। ড্রাইভার যদি রাত্রেবেলা আপনাকে এসে নক করে যদি বলে যে স্যারজি 10 মিনিট में रेडी हो जाइए निकलना है, তো তার মানে হলো 10 মিনিট মানে 10 মিনিটই, ম্যাক্সিমাম 15 হতে পারে। লাগেজ প্যাক করুন, গাড়িতে তুলুন, বেরিয়ে চলে যান। রাত্রি 2টো, 3টে, 3:30, 4টে কোনো ম্যাটার করে না, ড্রাইভার যা বলবে আপনাকে সেটাই শুনতে হবে। কারণ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম বহু এক্সাম্পল আমরা ফেস করি। তো আমরা দেখছি আগস্ট মাসে আমাদের বাংলাদেশি একটা গেস্ট ছিল, তো তিনি গেছিলেন একদম পরিষ্কার ঝকঝকে আকাশ, ব্লু স্কাই, যখন কল্পা রোগীবিলের চিটকুল ক্রস করছে, ব্লু স্কাই একদম তাবো, কাজা গেছে পরিষ্কার। কাজা থেকে যখন বেরিয়ে চন্দ্রতাল লেকে যাচ্ছে তখন আমি পরে জেনেছি এটা, তখন হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। ড্রাইভার দেখছে যে হালকা বৃষ্টি হচ্ছে, ঠিক আছে চন্দ্রতাল ঢুকে গেছে। সন্ধ্যে থেকে হালকা স্নো পড়ছে, খুব হালকা স্নো পড়ছে, টিপ টিপ করে স্নো পড়ছে। রাত্রি 2টোর সময় ওই যে ড্রাইভারটা ছিল, ড্রাইভারটা টপ মানে এক্সপার্ট, স্পিতি ভ্যালিতে এক্সপার্ট পুরো। তো
আমি গল্পটা এই জন্য বলছি সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে কী সিচুয়েশন হতে পারে হঠাৎ করে অল অফ এ সাডেন চন্দ্রতালে। আগস্ট মাস, খেয়াল রাখবেন কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বর হচ্ছে চন্দ্রতাল যাওয়ার টাইম। তখনই একমাত্র ব্লু স্কাই, ব্লু রিফ্লেক্ট আর স্কাইয়ের রিফ্লেকশন যেটা প্যাংগংয়ে দেখা যায় সেটা চন্দ্রতালে দেখার জন্যই সবাই যায়। তো গেছে রাত্রি 2টোর সময় উঠে দেখেছে যে হালকা বরফ পড়ছে, তো ডিসাইড করতে পারেনি যে কি করব, মানে বেরোনোটা যাবে না যাবে না করে ড্রাইভার আমাকে পরে বলেছিল যে ও শুয়ে পড়েছে, শুয়ে পড়ে ওর চোখ লেগে গেছে। যখন চোখ খুলেছে তখন বাজে 7:30, 7:30 না 7টা বাজে এরকম। উঠে দেখে 8 ইঞ্চি স্নো পড়ে গেছে। ট্রেন থেকে বেরিয়ে যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু স্নো। কোথায় রাস্তা কোথায় পাহাড় কিচ্ছু বোঝা যাচ্ছে না, নাথিং, কিচ্ছু নেই। মানে কোথায় গর্ত ছিল কোথায় কি ছিল কিচ্ছু বোঝা যাচ্ছে, চারদিকে তো শুধু সাদা দুধের মতো সাদা বরফ। আর স্কাই নেমে আসে, মানে মেঘ প্রচণ্ড নিচে নেমে আসে, নেমে এসে চাপা অক্সিজেন লেভেল ড্রাস্টিক্যালি কমে যায় সেই সময়। আমরা মানালিতেও দেখেছি। আমি মাঝখানে একবার উৎপলদাকে জানুয়ারি মাসে ভিডিও দিয়েছিলাম এই গ্রুপে, মানালির মল রোডে পুরো বরফে ঢাকা এবং উল্টানো কড়াই। দেখে মেঘটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো একটা কড়াই কড়া উল্টে আপনার মাথার উপর চাপা দিয়ে দিয়েছে, ঠিক এই টাইপের হয়ে যায়। মানালির অবস্থা বলছি আমি, 6,500 7,000 ফুট, ওটা হচ্ছে প্রায় 14,500 ফুট। এবার ভাবুন ওখানে কি কন্ডিশন হতে পারে। এবার ওখানে রাত্রেবেলা বেরিয়েছে, বেরিয়ে সকালবেলা উঠে দেখেছি 8 ইঞ্চি 9 ইঞ্চি স্নো পড়ে গেছে। স্নো পড়ে গিয়ে এবার কিছুই রাস্তা খুঁজে পাচ্ছে না যে কোথায় রাস্তা কোথায় কি। ওর সাথে যারা ছিল বাকিরা, যারা নিচ থেকে বা যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার না, তারা তো হাত ছেড়ে দিয়েছে কি করবে। কিন্তু ও বুঝেছিল যে এই যে গেস্ট আছে আমার সাথে, এই গেস্ট কিন্তু এখানে থাকতে পারবে না। আর এই যা সিচুয়েশান এসছে এই সিচুয়েশান কিন্তু 3-4 দিনে কাটবে না। তখন ড্রাইভার করেছে কি, দুটো বুলেট বাইকার্স ছিল, দুটো বাইকার্সকে বলেছে রোড, ওরা রোড মুখস্থ থাকে, মানে পুরো বরফ পড়ে গেল ওদের কাছে রোড মুখস্থ, যে কোন রোড কোথা থেকে কিভাবে গেছে, কারণ পুরোটাই বরফ, আপনি তো বুঝতে পারছেন না নিচে কোথায় রোড আছে কোথায় কি, কিন্তু ওদের মুখস্থ থাকে পুরো। দুটো বাইকার্সকে জোগাড় করেছে, জোগাড় করে চাকার মাপ, মানে ইনোভা ক্রিস্টা দেওয়া ছিল ওকে, ইনোভা ক্রিস্টার চাকার যে মাপ সেই মাপে দুটো বুলেটকে ইকুয়ালি রান করাতে বলেছে। এবং সেই যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা ধরে নিজে বেরিয়েছে, প্লাস 5খানা ইনোভা ছিল, 5টা ফ্যামিলি তাদেরকে বার করেছে। তার মধ্যে একজন একটা মিস আপ হয়ে গেছিলো অন্য একটা গ্রুপে, তাদের মধ্যে একটা 25-26 বছরের ছেলে এত প্যানিক হয়ে গেছিলো, প্যানিক হয়ে গিয়ে গাড়িতেই হার্ট ফেল করেছে। মানে এটা বিগ ইস্যু, যার জন্য আমরা বরাবর আমি বলি, আমার কথা থেকে মাঝে মধ্যে কথা থেকে বেরোবে, ডোন্ট বি প্যানিক। কখনো প্যানিক হবেন না, প্যানিক হলেই কিন্তু বডি ছেড়ে দেয়। বডির যে ইন্টারনাল রেজিস্ট্যান্স পাওয়ার আছে সেই রেজিস্ট্যান্স পাওয়ার কিন্তু বডি ছেড়ে দেয়, তখন কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না, কোনো ডাক্তারের ক্ষমতা নেই আপনাকে বাঁচানো। তো এইটা একটা মেন প্রবলেম হয়ে যায়। তো 25-26 বছরের ছেলেটা ওখানেই স্পট ডেড হয়ে গেছে, মানে গাড়িতে বসেই হার্ট ফেল করে গেছে। তো যাই হোক, ওখান থেকে ড্রাইভার যখন বুঝতে পারলো যে না আর কিছুটা গিয়ে আমি আর গাড়ি আর যাবে না, আটকেই গেছে, স্টাক হয়ে গেছে পুরো, তখন পুরো গেস্টকে, আমার যে গেস্ট ছিল তাকে বলে দিয়েছে, পুরো রুট ম্যাপ করে দিয়েছে। রুট ম্যাপ করে তাকে কোকসার পাঠিয়েছে, প্রায় 3-4 কিলোমিটার না 3 কিলোমিটার হেঁটেছে, বরফের ওপর দিয়ে, নদীর ওপর দিয়ে, জলের ওপর দিয়ে, পাথরের ওপর দিয়ে 3 কিলোমিটার হাঁটার পরে লাগেজ গাড়িতেই ছেড়ে দিতে বলেছে, ইমার্জেন্সি জিনিসগুলো নিয়ে যেতে। তো ছেড়ে দিয়ে ও, কারণ ড্রাইভার জানে যে ওখানে আর্মি ক্যাম্প আছে, আর্মি ক্যাম্পে পৌঁছেছে বাটালে। বাটাল আর্মি ক্যাম্প থেকে আর্মির গাড়ি গেছে, আর্মি বুঝতেই পেরেছে সব ফেসে, হঠাৎ করে স্নো পড়েছে সব আটকে যাবে। আর্মি গাড়ি করে ওকে কোকসার পৌঁছেছে। কোকসার থেকে সিমেন্টের ট্রাক আসছিল, ছোটা হাতি যে ট্রাকগুলো, বোলেরো যে সিমেন্টের ট্রাক, সেই ট্রাকের মাথায় উঠে ও নিচে নেমেছে পুরোটা। তো মানালি এসছে, আমাকে যখন মানালি 9টার সময় ফোন করেছে, আমি গিয়ে দেখি তার হাত পা কাঁপছে পুরো, মানে ঠিক হয়ে দাঁড়াতে পারছে না। তখন হোটেল থেকে গাড়ি আনিয়েছি, গাড়ি আনিয়ে ওকে আগে হোটেলে পাঠিয়ে ওকে একদম রিল্যাক্স করেছি, যে 2 দিন টাইম লেগেছে ওর নর্মাল হতে। আর চন্দ্রতালে যে গাড়ি আটকে ছিল সেই গাড়ি নিচে নেমেছে 5 দিন পর। 5 দিন ধরে কোনো খাওয়া নেই, ড্রাইভারদের কোনো খাওয়া নেই,
বলছে দুমুঠো চাল যদি রান্না করে সেখানে 20 জন ড্রাইভার চলে আসছে, সবাইকে ওই এক গাল করেই খেয়েছে, খেয়ে 5-6 দিন থেকেছে। আর টেম্পারেচার রাত্রেবেলা আশা করি বুঝতেই পারছেন, -20 -22 তো নর্মাল টেম্পারেচার ছিল ওখানে। ড্রাইভার আমাকে বলেছিল যে গেস্ট যদি এখানে গাড়িতে থেকে যেত একজনও বাঁচত না, কারোকে বাঁচানো পসিবল ছিল না, কারণ ও স্লিপিং ব্যাগ আছে একটা, ব্যাকআপ স্লিপিং ব্যাগ আছে একটা, ওই ওই স্লিপিং ব্যাগেই একমাত্র থাকতে পারে। তো এরকম বহু ঘটনা হয়, বহু ঘটনা আমরা ফিল করি, আমরা জানি গেস্ট কোথায় আছে। তাবো, কাজা 2 নাইট, চন্দ্রতাল 1 নাইট, মানে 1 2 3 4 5 নম্বর দিন যখন সোল্যাং ক্রস করছে তখন আমি কানেক্টেড হব। কোকসারে কিছু টাওয়ার আসে, কোকসার থেকে একটা দুটো কথা আপনি ম্যাক্সিমাম বলতে পারবেন, তার মধ্যে টাওয়ার চলে যায়। তো 5 দিন পর যখন গেস্ট নিচে নামছে সোলাং ভ্যালির কাছে, কুলাবা ক্রস করে যখন সোলাং ভ্যালি ক্রস করছে, তখন আমি টাওয়ার পাবো যে হ্যাঁ গেস্টের সাথে কথা বলতে পারবো। এবার ইন বিটুইন আমাদেরকে বহু চেন রেডি রাখতে হয়, যে গিয়ে কোথায় যাচ্ছে, কখন গিয়ে পৌঁছেছে, কখন গাড়ি ছেড়েছে তাবো থেকে, কাজাতে কখন এসে পৌঁছানোর কথা, কেন পৌঁছাচ্ছে না, রিসেন্ট গাড়ির কি খবর আছে, সমস্ত কিছু আমাদের নখদর্পণে থাকতে হয়। এবং ওই কটা দিন, ওই 5টা দিন আমাদের আমার পার্সোনালি আমার ঘুম থাকে না, এভরিথিং, সমস্ত কিছু মনিটর করতে হয়, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। তো চন্দ্রতাল এই একটা ব্যাপার। চন্দ্রতাল আরেকটা জিনিস হচ্ছে, যদি বয়স্করা কেউ থাকে সাথে, তাহলে তার হার্টের রোগ থাক বা না থাক, চন্দ্রতাল কিন্তু যাবেন না, চন্দ্রতালে থাকবেন না। বাচ্চাদের নিয়ে কোনো অসুবিধা নেই, যদি বাচ্চাদের কোনো ঠান্ডার অ্যালার্জি এফেক্ট থাকে, বাচ্চাদের অনেকে কোশ্চেন করে, বাচ্চাদের জন্য, বাচ্চাদের ইনফ্যাক্ট কিচ্ছু হয় না, ওদের অক্সিজেন লেভেল অনেক কম লাগে শরীরে, আর হচ্ছে ওদের হিল সিকনেস খুবই কম হয়, আর বাচ্চাদের অ্যাজ সাচ কোনো প্রবলেম হয় না, ঠান্ডাতে অত প্রবলেম হয় না। শুধু একটাই জিনিস মাথায় রাখতে হয়, বাচ্চার ঠান্ডাতে যেন বুকে কফ না জমে। অনেক বাচ্চার হচ্ছে হট করে ঠান্ডা লাগলেই অ্যালার্জি সিমটম তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি বাচ্চাকে নিয়ে চন্দ্রতাল আপনি যাবেন না। আর যদি সেটা না হয় তাহলে আপনি যেতেই পারেন। তো চন্দ্রতালে এই একটা ব্যাপার। আর ফ্যামিলি নিয়ে গেলে আরেকটা জিনিস হয় কি, যাদের মেন্টালিটি সমস্ত পরিবেশে মেন্টালিটি ম্যাচ করে থাকতে পারবে এবং শান্তভাবে থাকতে পারবে, তারাই হচ্ছে ওখানে যেতে পারে। স্যাটেলাইট ফোন স্যাটেলাইট ফোন এখানে হয় না, স্যাটেলাইট ফোন আমরা লাদাখ সেক্টরে ইউজ করা হয়, স্যাটেলাইট ফোন এখানকার স্পিতি ভ্যালিতে স্যাটেলাইট ফোন ইউজ হয় না। এবার আপনি চন্দ্রতালে গেলেন, এবার চন্দ্রতাল যে লেকটা, এই চন্দ্রতাল লেকের ওপর আমি 2-3টে মাইথোলজিক্যাল, আমি সামান্য ছোট, বহু জিনিস আছে, বহু রকম গল্প প্রচলিত আছে চন্দ্রতাল লেকের। আর চন্দ্রতাল লেক বা প্যাংগং লেকের আপনার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে যদি ওয়েদার খারাপ থাকে তাহলে পুরো এটাই গেল, 12টা বেজে গেল। আর যদি ব্লু স্কাই থাকে তাহলে কিন্তু অসম্ভব সুন্দর, ব্লু স্কাইয়ের রিফ্লেকশানে চন্দ্রতাল লেক অসম্ভব সুন্দর লাগে দেখতে। তো এটা একটা ব্যাপার। আর চন্দ্রতাল লেকের কিছু জিনিস আছে, সেটা হচ্ছে চন্দ্রতাল লেকের সোর্স, চন্দ্রতাল লেকটা যে জল কোথা থেকে, ওই লেকটার আর একটা বিশেষত্ব হচ্ছে ওর আউটলেট পাবেন আপনি, মানে জল বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু জল কোথা থেকে ঢুকছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না, ওটা দেখা যায় না, কারণ এটা একটা মিস্ট্রি যে চন্দ্রতালের লেকের জল কোথা থেকে আসছে। এটা ধরা হয় যে বারালাচা পাসের কোনো একটা গ্লেসিয়ার থেকে জলটা এসে চন্দ্রতাল লেকে ঢোকে এবং চন্দ্রতাল লেক থেকে জলটা পাস করে সুরজতাল লেক, যেটা বারালাচা পাশে আছে, সুরজতাল লেকের জল এসে ভাগা নদীতে মেশে, ভাগা নদী তৈরি হয় এবং চন্দ্রতাল লেকের জল যখন নিচে আসে, ওর সাথে আরও কিছু জলের ধারা, অনেকগুলো গ্লেসিয়ার আছে, সেই গ্লেসিয়ার থেকে জল আসে এবং ভাগা নদীতে এসে মেশে, এবং ভাগা থেকে এসে যখন দুটো মার্জ হয়ে যখন নিচে আসে, তখন আমাদের চন্দ্রভাগা নদী যেটা আছে, ওই চন্দ্রভাগা নদী কিন্তু তৈরি হয় ওইখান থেকে।
সুরস্তাল লেকের জল থেকে ভাগা নদী বেরোয়, আর চন্দ্রতাল লেক থেকে জল আসে। এবার চন্দ্রতাল লেকের সোর্স কিন্তু কেউ জানে না, যার জন্য সুরস্তাল লেকের থেকে চন্দ্রতাল লেক বেশি অ্যাট্রাকটিভ এবং মাইথোলজিক্যালি বেশি লোভনীয়। এটা হলো চন্দ্রতাল লেক। সুরস্তাল লেক হচ্ছে আপনি যখন লাদাখ যাবেন তখন বারালাচা পাস ক্রস করে বারালাচা পাসের রাস্তার ধারে সুরস্তাল লেক পাবেন। আর চন্দ্রতাল লেকটা হচ্ছে কুঞ্জুম পাস করে কুঞ্জুম পাসে চন্দ্রতাল লেকে এখানটাতে পাবেন। এবার এইটা হলো চন্দ্রতাল লেকের স্টোরি, যে জলের ইনলেট আপনি দেখতে পাবেন না, এটা মিস্টেরিয়াস, বাট জলের আউটলেট আপনি দেখতে পাবেন চন্দ্রতাল লেকের। এবার এটা হলো চন্দ্রতাল লেকের মাইথোলজিক্যাল পার্ট যেগুলো থাকে সেগুলো আমি একটা দুটো বলবো। যেমন আমি প্রথমে যেটা বলবো, এরকম বহু কাহানি বা বহু গল্প প্রচলিত আছে। যদি আমি কালিকা পুরাণের স্টোরি যদি আমি ধরি, কালিকা পুরাণ থেকে যদি আমি চন্দ্রতাল লেকের হিস্ট্রিটাকে যদি ব্রিফ হিস্ট্রি বার করি, তাহলে হিস্ট্রিটা দাঁড়ায় দক্ষরাজের 28টা মেয়ে ছিল, তার মধ্যে একটা মেয়ের বিয়ে হয়েছিল শিবের সাথে, আর 27টা মেয়ের বিয়ে দিয়েছিল চন্দ্রের সাথে, চাঁদের সাথে, অ্যাজ পার কালিকা পুরাণ। তো 27খানা মেয়ের মধ্যে রুক্মিণী একমাত্র ছিল যাকে চাঁদ মানে চন্দ্রদেব সত্যি ভালোবাসত, এবং বাকি 26টা যে মেয়ের বিয়ে দিয়েছিল 26টা মেয়ের দিকে কিন্তু চন্দ্রদেব তাকাতো না, মানে সেইভাবে তার সাথে কোনো রিলেশন ছিল না। এবার বাকি যে 26 জন মেয়ে আছে তারা বহু চেষ্টা করেছিল চন্দ্রের মন জয় করার জন্য, কিন্তু তারা কিন্তু পারেনি। লাস্টে যখন পারেনি তখন তারা যখন দেখলো যে না একান্তই হবে, মনে জয় করা যাবে না, তখন তারা মনের দুঃখে সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যায়। সেইটা দেখে দক্ষ রাজা প্রচণ্ড রেগে যায়, রেগে গিয়ে চন্দ্রকে ক্ষয় রোগের অভিশাপ দেয়, যেখান থেকে চন্দ্র ক্ষয় হতে শুরু করে। এবং চন্দ্র যখন ক্ষয় হতে শুরু করে তখন চাঁদের যে শক্তি সেটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ফলে এবার পৃথিবীর যে ব্যালেন্স, সেই ব্যালেন্স বিগড়াতে শুরু করে, দেবতাদের শক্তি নষ্ট হয়ে যায়, নষ্ট হতে শুরু করে। তখন দেবতারা সবাই গিয়ে ব্রহ্মাকে গিয়ে রিকোয়েস্ট করে যে দক্ষরাজকে বলার জন্য যে ওকে দক্ষরাজ সেই অভিশাপটা ফিরিয়ে নেবার জন্য। তখন ব্রহ্মা যখন চাঁদের যে প্রথমা সেই জায়গা পর্যন্ত যখন ক্ষয়ে চলে যায়, তখন মহাদেবকে বলা হয় যে জটা দিয়ে মহাদেব যেন ওই চাঁদের ক্ষয় আটকায়। সেই জন্য দেখবেন শিবের জটায় যে চাঁদটা আছে সেই চাঁদটা কিন্তু প্রথমার চাঁদ থাকে। শিব ওটাকে আটকে দিয়েছিল, আটকে দেওয়ার পর ব্রহ্মা এসে যখন দক্ষরাজকে রিকোয়েস্ট করলো যে পৃথিবীর সৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে, তখন দক্ষরাজ বলেছিল যে ঠিক আছে, ব্রহ্মাদেব যখন অনুরোধ করছে আমি ফিরিয়ে নেব, কিন্তু তাতে করে একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে চাঁদকে চন্দ্রতাল লেকের জলে স্নান করাতে হবে, তবেই সেই ক্ষয় আটকাবে এবং আবার পরিপূর্ণরূপে ফিরে আসবে। তখন করা হয়েছিল কি, চন্দ্রদেবকে চন্দ্রতাল লেকের জলে চান করানো হয়, এবং তারপর থেকে প্রথমা থেকে আবার আস্তে আস্তে চাঁদ পুরনো জায়গায় ফিরে আসে। অ্যাজ পার কালিকা পুরাণ যেটা বলছে সেটা হচ্ছে এই যে পূর্ণিমা অমাবস্যা যে চাঁদ ঢেকে যাচ্ছে বা চাঁদ যে হয়ে যাচ্ছে, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষর যে কনসেপ্টটা ওখান থেকে শুরু হয়। সেই জন্য আবার আরেকটা কথাও প্রচলিত আছে যে চন্দ্রতাল লেকের জলে যদি সারা বছর চান করা হয় তাহলে তার শরীরের কোনো ক্ষয় হয় না, অ্যাজ পার মাইথোলজিক্যাল পার্ট। আরেকটা গল্প প্রচলিত আছে যে যুধিষ্ঠির যখন স্বর্গযাত্রা করেছিল তখন চন্দ্রতাল লেক থেকেই তার যাত্রা শুরু হয়। স্বর্গের যাত্রা চন্দ্রতাল লেক থেকেই শুরু হয়েছিল। আবার লোকাল যে ওখানে গল্প প্রচলিত আছে, চন্দ্রতাল লেকে পূর্ণিমা রাতে পরীরা এসে ওখানে খেলা করে। সুতরাং চন্দ্রতাল লেকের বিশেষত্বটা এতটাই যে স্পিতি ভ্যালি উইদাউট চন্দ্রতাল লেক ইজ নেক্সট টু, মানে এটা পুরো ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যায়। আর চন্দ্রতাল লেক জুলাই, আগস্ট, সেপ্টেম্বরেই একমাত্র খোলা থাকে। সুতরাং সেই জন্য ফার্স্টে বলেছিলাম স্পিতি ভ্যালি আর লাদাখ আপনার টাইম অনুযায়ী কিন্তু হবে না, ওদের টাইম অনুযায়ী আপনাকে টাইম বার করতে হবে।
আর সেই জন্যই এটা পুরো প্রি প্ল্যান থাকে এবং অনেক দিনের পরিকল্পনা থাকে স্পিতি ভ্যালি আর লাদাখ যাওয়ার। এটা হুট করে ডিসাইড করলে না চলে গেলেন, এটা ইন জেনারেল আমি এখনো পর্যন্ত দেখিনি, ইয়াং ছেলেপুলে ছাড়া, ইয়াং গ্রুপ ছাড়া। তো এটা হলো চন্দ্রতাল লেকের জিনিস। চন্দ্রতাল লেকে চন্দ্রতাল লেকে আপনি ওখানে টেন্টে থাকলেন। এবার আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই, চন্দ্রতাল লেক বা প্যাংগং লেক বা যত লেকের ধারে টেন্ট আছে, টেন্ট কিন্তু আপনারা যে মিসগাইডটা যেটা হয়, টেন্ট কিন্তু দুরকম টেন্ট থাকে, একটা হচ্ছে অ্যালপাইন টেন্ট থাকে, একটা হচ্ছে লাক্সারি টেন্ট থাকে। অ্যালপাইন টেন্টের কিন্তু আপনার বাথরুম কমন, মানে একসাথে 20টা টেন্টের জন্য কিন্তু দুখানা বাথরুম করা থাকে। আর টেন্টের বাথরুম মানে বুঝতেই পারছেন, ওই একটা ওই রড দিয়ে ঘেরা আর টেন্টের কাপড় লাগানো থাকে, ওটা হচ্ছে টেন্টের বাথরুম। ওখানে কোমর টোমর দেওয়া থাকে, এটা কিন্তু কমন বাথরুম থাকে। এটা মাথায় রাখবেন যে টেন্ট যখন বুক করছেন তখন কিন্তু ওখানে কমন বাথরুম আছে কিনা সেটা কিন্তু ভালো করে জেনে নেবেন। অ্যালপাইন টেন্ট যেটা থাকে সেটা কিন্তু কমন বাথরুম হয়। আমরা যেমন যদি ফ্যামিলি থাকে, যদি গ্রুপে কোনো মহিলা থাকে, বাচ্চা থাকে, তাহলে কিন্তু আমরা বারবার বলে দিই দাদা অ্যালপাইন টেন্ট নেবেন না, আপনাকে কিন্তু আমরা যে টেন্টটা দিচ্ছি সেই টেন্টই কিন্তু নেবেন। ওতে অ্যাটাচ বাথরুম থাকে, অনেক সুবিধা হয়। না হলে কিন্তু ইট উইল বি আ বিগ ইস্যু। তখন গিয়ে আপনি কারোকে ফোনেও পাবেন না, কিচ্ছু করতে পারবেন না, মানে চিৎকারও করে কোনো লাভ নেই, কারণ ওই টেন্টের বুকিং অল্টারনেট হয় না সেই সময় অন স্পট গেলে। তো আর ম্যাক্সিমাম মিস সেলিং এখান থেকেই শুরু করে। আমরা যেটা টেন্ট ওখানে কমন 3,500 টাকা, 3,500 থেকে 4,000 টাকা, 3,000-3,800 টাকা উইথ ফুড টেন্ট থাকে। এই টেন্টগুলোতেই ওই রেটেই নেবে। ট্রাভেল এজেন্টরাও সেম রেট নেয়, কিন্তু টেন্ট চেঞ্জ করে দেয়। অ্যালপাইন টেন্টে দিয়ে যায় যেটা হয়তো 2,000-2,200 টাকার টেন্ট থাকে। ওই একটাই প্রবলেম, কমন বাথরুম থাকে। আর একটা হচ্ছে টেন্টের যে কাপড় যেটা ইউজ করে সেটা কিন্তু অ্যালপাইন টেন্টে খুবই পাতলা থাকে। ওই যদি রাত্রেবেলা যদি হাওয়া বইতে শুরু করে, আপনি ওখানে না টেন্টে থাকতে পারবেন, না টেন্টের বাইরে বেরোতে পারবেন, আর না তো গাড়িতে উঠে শুয়ে থাকতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই কিন্তু। সেই জন্য আমরা যেটা করি, আমরা একদম প্রপার প্রিকশন নিয়ে রেডি করি এবং বলেই দেওয়া হয় যে এই টেন্ট ইউজ হচ্ছে এবং আপনাকে এই টেন্ট আমরা দিচ্ছি না, আপনাকে এই টেন্ট দেওয়া হচ্ছে, তার জন্যই চার্জ বেশি লাগছে টেন্টের। তখন আপনাকে হার্ডলি হয়তো 1,000-1,200 টাকা, 1,500 টাকার ডিফারেন্স হচ্ছে, কিন্তু ওখানে গিয়ে যা প্রবলেম শুরু হবে রাত্রেবেলা বা সূর্য ডোবার পর, তখন দেখবেন ওখানে আপনি 10,000 টাকা দিলেও কিছু করতে পারছেন না, আপনার টাকাও যাবে, উল্টে আপনি থাকতেও পারবেন না ওখানে রাত্রেবেলা। আর যদি পিক সিজন ওই সময়টা থাকে, ওখানে খুব লিমিটেড কিছু টেন্ট আছে, ম্যাক্সিমাম টেন্ট যদি ভর্তি থাকে তাহলে তো কিছু করার নেই। সেপ্টেম্বরের এন্ডের দিকে বা আগস্টের পরে, সেপ্টেম্বরের 5-10 তারিখের পর থেকে মোরাললেস বেশ খালি হয়ে যায় ওখানটায়, এবং তখন টেন্ট অ্যাভেলেবেল থাকে, অসুবিধা হয় না খুব একটা বেশি। তো এটা হলো চন্দ্রতালের টেন্ট। এবং চন্দ্রতালের মাইথোলজিক্যাল আরও 2-3টে স্টোরি আছে, আমি আর এত কিছু বলছি না, ওটা এদিক ওদিক থেকে কালেকশান করে নিতে পারেন। তো এইটা হচ্ছে চন্দ্রতালের পার্ট। এবার আপনি চন্দ্রতাল থেকে তার পরের দিন, এবার মোটামুটি স্পিতি ভ্যালি ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার তার পরের দিন আপনি চন্দ্রতাল থেকে বেরোচ্ছেন। এই যে চন্দ্রতাল থেকে বেরোনোর পরে একটা অফ রুট আছে, এই অফ রুটটা আমি একটুখানি ডিসকাস করে নেবো। চন্দ্রতাল থেকে যখন আপনি বেরোচ্ছেন পরের দিন, মানে নেক্সট দিন ব্রেকফাস্ট করে নিলেন টেন্ট থেকে। আর ওখানে টেন্ট নিলে কিন্তু ফুড ম্যান্ডেটরি, কারণ ফুড তো কোনো অপশান নেই, টেন্ট থেকেই খেতে হয়। আর ওখানে টেন্টের যা বুকিং থাকে সেই অনুযায়ী খাবার তৈরি হয়। আপনি যদি ভাবেন আপনি শুধু টেন্ট নেব, ওখানে গিয়ে খাবার চেয়ে নেবো, খাবার আমি কিনে নেবো, সেটা হতেও পারে, নাও হতে পারে। কারণ ওখানে যদি আমার কোনো টেন্টের যদি 10টা টেন্ট বুকিং থাকে, তাহলেও 10টা টেন্টের মতনই খাবার তৈরি করে। তার হয়তো 1-2 জনের খাবার ম্যানেজ হয়ে যেতে পারে, বাট 6-7 জন যদি থাকে তা সেটা কিন্তু ম্যানেজ হবে না এটা। সুতরাং এটাও একটা মাথায় রাখবেন। এবার হচ্ছে তারপরে চন্দ্রতাল থেকে পরের দিন যখন আপনি চন্দ্রতাল থেকে বাটাল আসবেন, বাটাল এসে বাটাল থেকে গাড়িটা আবার রাইট টার্ন নেবে, রাইট টার্ন নিয়ে ছত্রুর দিকে যাবে। ছত্রু পেরোনোর পর, ছত্রুর পরে নেক্সট চেকপোস্ট হবে গ্রামফু। ছত্রু পেরোনোর পর, হ্যাঁ আরেকটা জিনিস, চন্দ্রতাল থেকে বেরোনোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে চন্দ্রতালের টেন্টের টাইম কিন্তু পরের দিন বেলা 11টা পর্যন্ত আছে।
অনেকে ভাবে যখন পয়সা দিয়েছি, যখন আমি আছি, তখন আমি দেরি করে বেরোবো, কিন্তু এটা নয়। ড্রাইভার আপনাকে বলে দেবে যে স্যার বা ম্যাডাম 7টার মধ্যে কিন্তু আমি 7টার মধ্যে রেডি হয়ে থাকবেন, 7টার মধ্যে কিন্তু বেরিয়ে যাব। ব্রেকফাস্ট টেন্টে সেই অনুযায়ী অ্যারেঞ্জ হয়ে যায়। তার কারণ হলো ছত্রু পেরোনোর পর দুটো পাহাড়ি নদী পড়ে, একটাকে বলে ছোটা ধারা, একটাকে বলে বারা ধারা। লাদাখে যাওয়ার সময় সেম পড়বে। ছোটা ধারা, বারা ধারা। বারা ধারা যে বড় নদীটা গ্লেসিয়ার গলে যে জলটা নিচে নামছে, সেটা কিন্তু যত সূর্য ওঠে, যত দিন বেলা বাড়তে থাকে, তত বেশি কিন্তু জল গ্লেসিয়ার গলতে শুরু করে এবং জল কিন্তু তত বাড়ে। এমন যদি হয় আপনি বেরোলেন ওখান থেকে 8টা 9টার সময়, আমরা যেটা বলি 10টা 10:30টার মধ্যে আপনি বড়া ধারা বা ছোটা ধারা টপকে চলে আসুন। যদি আপনারা দেরি করেন এবং ওখানে এসে দেখেন যে নদীর জল এতটা বেড়ে গেছে যে ইঞ্জিনে জল ঢুকে যাবে, তাহলে কিন্তু গাড়ি ওখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ না জল কমছে, এবং সেটা কখন কমবে আপনিও জানেন না, আমিও জানি না যে কখন জল কমবে। ওই চুপচাপ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, যতক্ষণ না জল কমে ততক্ষণ আপনাকে স্টে করে যেতে হবে। এবং সেটা হতে পারে যে আপনি সকাল 10টার সময় ওখানে পৌঁছালেন, বিকেল 3টে পর্যন্ত দেখা যাচ্ছে জল নামছে না, জলের কমছে না। ন্যাচারালি সূর্য ডোবার পরে যখন বরফ বন্ধ হয়ে যায়, মানে কমে যায়, তখন জল আবার আস্তে আস্তে কমতে শুরু করে। তো সেই জন্য বলছি একদম আর্লি মর্নিং বেরিয়ে যাবেন। 7টা 7:30টার দিকে ড্রাইভারই আপনাকে বলে দেবে, কারণ ওদের কাছে খবর থাকে উল্টো দিকের গাড়ি যারা আসছে যে জলের কন্ডিশন কীরকম আছে। তো ড্রাইভারদের কাছে ইনফরমেশন থেকে যায়, ওই আপনাকে গাইড করে দেবে, বলে দেবে যে কখন বেরোতে হবে। সুতরাং ওখান থেকে বেরোবেন, বেরিয়ে ছত্রু হবে, ছত্রু থেকে আপনি নদীগুলো পেরোবেন, পাহাড়ি পাহাড়ি নদী ইন দ্য সেন্স, মানে দেখবেন যে পাহাড়ি জায়গায় যে রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশ থেকে বা পাহাড়ের ওপর থেকে ডান দিক থেকে একটা জলের ধারা আসছে, এসে রাস্তাটাকে ক্রস করে আবার খাদে পড়ে যাচ্ছে, আবার যখন গভীরে আবার ঝর্ণার মতো নিচে পড়ছে। ওই যে পাহাড়ি জায়গাটা, ওইটাকে বলে নদী, পাহাড়ি নদী বলে এটাকে। ওই জল, কারণ নিচটা হচ্ছে পুরো অফরোড, পাথরে ভর্তি, এবং জল কতটা আছে, জলের তোড় কিন্তু আপনি যতক্ষণ না ভেতরে যাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। এমনও হতে পারে জলের তেল হয়তো কেউ গেস করতে পারেনি, ঢুকে গেল জলের তোড়ে, গাড়ি সমেত নিচে পড়ে গেল। সেই জন্য খুব সাবধানে ড্রাইভাররা বেশি এক্সপার্টাইজ হয়, ওরা জলের তোড় দেখে বুঝে, জলের স্রোত দেখে বুঝে নিতে পারে যে জলের তোড়টা কতটা, বা ইঞ্জিনে ঢুকে যাবে কিনা জল। আর ওখানে যদি জল গাড়ি আটকে যায়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তাহলে তো দিস উইল বি আ বিগ ইস্যু, মানে আর কিছু করার নেই, গেল সব কিছু গেল। আপনি ওখানে নামতেও পারবেন না গাড়ি থেকে, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, ওই জলের ওপর আপনি নামতে পারবেন না, পড়ে যাবেন পুরো নিচে। আর তা না হলে আপনাকে যদি বারও করতে হয়, গাড়ি ওখানে আটকে গেল, পুরো রোডই আটকে গেল, এবার আগের গাড়ি পিছনের গাড়ি সব আটকে গেল ওখানে একসাথে। সেই জন্য বাকিরা ঢুকতেও দেয় না যদি জলের তোর বেশি থাকে। তো সেই জন্য বলছি আর্লি মর্নিং বেরোবেন, বেরিয়ে হবে কি ওখান থেকে আপনি পড়ানাদা ছোটা ধারা বারানাদা পেরিয়ে গেলেন। পেরিয়ে গিয়ে আপনি যদি মনে করেন যে এবার আমি, আপনার রুট হচ্ছে চন্দ্রতাল থেকে মানালি, তাহলে গ্রামফু চেকপোস্টে যাবেন না। গ্রামফু চেকপোস্ট যাওয়ার দরকার নেই, ড্রাইভার তার আগেই লেফট টার্ন নিয়ে রোতাং ঢুকিয়ে দেবে, রোতাং ঢুকে যাবেন। রোতাং গিয়ে রোতাং ক্রস করবেন, রোতাং ক্রস করে গুলাবা ক্রস করবেন, সোলাং কোঠি ক্রস করবেন, সোলাং ক্রস করে মানালি ঢুকে যাবেন। এটা হলো রুট। অনেকে আছে এখান থেকে আর একটা রুট তৈরি হয়, সেটা হচ্ছে কেলং। যদি আপনার কেলং ট্রিপ থাকে, যে চন্দ্রতাল থেকে আপনি কেলং যাবেন, তখন করতে হবে আপনাকে চন্দ্রতাল থেকে নামতে হবে গ্রামফু, মানে ছত্রু বাটাল আসবেন, ছত্রু বেরোবেন, ছত্রুর পরে রিভারগুলো ক্রস করে গ্রামফু চেকপোস্টে এন্ট্রি করাবেন গাড়ি, এন্ট্রি করিয়ে আপনি সোজা চলে যাবেন টুয়ার্ডস কেলং। কেলং যাওয়ার সময় গ্রামফুর পরে পড়বে কোকসার, কোকসারের পরে পড়বে তান্ডি। এই তান্ডির আর একটা বিশেষত্ব আছে। তান্ডির বিশেষত্ব হচ্ছে তান্ডির একটা পেট্রোল পাম্প আছে। যারা মানালি থেকে লাদাখ যাচ্ছে, লে যাচ্ছে, তান্ডি ইজ দ্য লাস্ট পেট্রোল পাম্প অ্যাট হিমাচল বর্ডার। তান্ডির পরের পেট্রোল পাম্প একদম লেতে গিয়ে পাবেন। এর মাঝখানে কিন্তু প্রায় 450 কিলোমিটার রাস্তা, কোনো পেট্রোল পাম্প নেই। সুতরাং যারা বাইকার্স লাদাখ যায় বা কিছু যায়, তখন তান্ডিটাকে মাইনিউটলি মনে করে যে তান্ডিতে গাড়ির ট্যাঙ্কি ফুল করে, প্লাস রিজার্ভ ট্যাঙ্কি যা থাকে সমস্ত তেল ভরে নেয় তান্ডি থেকে। তারপরে আবার লেতে গিয়ে পেট্রোল পাম্প পাবে, বা কারুতে গিয়ে পাবে, যেখান থেকে প্যাংগং ডিভাইড হচ্ছে, কারুতে গিয়ে পেতে পারে, তা না হলে তান্ডি। তো
তো তান্ডির বিশেষত্বটা হচ্ছে, তান্ডি যে জন্য মেনলি ফেমাস বা পেট্রোল পাম্পটা, সেটা হচ্ছে তান্ডি হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প অ্যাট হিমাচল বর্ডার টুয়ার্ডস লেক। এবার ওখানে কেলং রাত্রিবেলা পৌঁছে যান, কেলংয়ে পৌঁছে ওখানে স্টে করে যান। এবার স্টে করে যান। এবার পরের দিন কেলং থেকে দুটো খুব সুন্দর সাইট সিন আছে। একটা হচ্ছে সবচেয়ে বেস্ট লাগে আমার, সেটা হচ্ছে ত্রিলোকনাথ টেম্পল। তিলোকনাথ টেম্পল হচ্ছে মহাদেব শিবের মন্দির। অসম্ভব সুন্দর জায়গা, বিউটিফুল, মানে এনভায়রনমেন্টটা এত সুন্দর, মানে আপনি কল্পনাও করতে পারবেন না। তিলকনাথ মন্দিরটা এত সুন্দর এম্বায়েন্স, যেমন বিউটিফুল তার এনভায়রনমেন্ট, তেমন বিউটিফুল মন্দিরটা, খুব সুন্দর তিলকনাথ মন্দির। আর আরেকটা আছে উদয়পুর মন্দির, সেখানে আপনি রাম লক্ষ্মণের যে মন্দিরটা আছে ওখানে একটা পেতে পারেন, ওটাও খুব ভালো মন্দির, ওটাও দেখে নিতে পারেন। দেখে নিয়ে মোটামুটি কেলংটা সেদিনটা লাগবে, সেদিনটা আপনি কেলং থেকে গেলেন। এইবার পরের দিন যেটা আছে, কেলংয়ে যদি আরেকটা দিন স্টে করতে যান, তাহলে আপনাকে গাড়ি নিয়ে যাবে বারালাচা পাস। কেলং থেকে বারালাচা পাস অ্যারাউন্ড 30 কিলোমিটার মতন হবে। কেলং থেকে বারালাচা পাস হচ্ছে স্নো পয়েন্ট, ওয়ান অফ দ্য হাইয়েস্ট পাস হচ্ছে এটা। আর আরেকটা জিনিস বলে দিই, লাংসা ভিলেজ বা কমিক ভিলেজ যেটা আছে, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি ইন্ডিয়ার হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, হাইয়েস্ট অল্টিটিউড মোটরেবল ভিলেজ, আই থিঙ্ক, আমি যতটা জানি আর কি। মেবি আই এম রং, বাট হোপফুলি সেটাই হবে হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, হাইয়েস্ট অল্টিটিউড ভিলেজ, যেখানে মোটরেবল মানে মোটর গিয়ে পৌঁছায়, গাড়ি গিয়ে পৌঁছায়, মোটরেবল। তো এদিকে হচ্ছে কেলং থেকে বেরিয়ে আপনি বারালাচা পাস যাবেন। আবার যাদের লে প্ল্যানিং থাকে, বা হয়তো 2-3 বছর বাদে বা 4 বছর বাদে আমি লাদাখ যাব, তাদেরকে এই রুট ধরার দরকার নেই, কারণ তারা যখন লাদাখ যাবে তখন সব এই রুটের ওপর দিয়েই যাবে। কেলংয়ের ওপর দিয়েই টোটাল গাড়ি ক্রস করবে, বারালাচা পাস, জিংজিংবার পাস করে বেরোবে। তো কেলং থেকে যারা সেদিকে যাবে না, তাদের বারালাচা পাস ক্রস করে আপনি স্নো দেখে নিতে, ওখানে স্নো পয়েন্টে যাবে, স্নো দেখিয়ে নিয়ে আপনাকে আবার ব্যাক করে চলে আসবে কেলং। তারপরের দিন কেলং থেকে ব্যাক করবে মানালি হয়ে, এই কেলং থেকে রোতাং পাস হয়ে মানালি ব্যাক করবে। এখন যেটা খুলে দিয়েছে, সোলাং টানেলের কাজ হচ্ছে, আগের বছর খুলতে গেছিলো, খুলতে পারেনি, হয়তো এবছর খুলে দিতে পারে। সোলাং টানেলটা যদি খুলে যায়, তাহলে কেলং হয়ে শিশু হয়ে সোলাং টানেল হয়ে সোজা একদম সোলাং চলে আসবে। রোতাং যাওয়ার দরকারই নেই, রোতাং যাওয়ার দরকারই পড়ে না। রোতাংয়ের অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কি, 52 কিলোমিটার পাহাড়ের ওপরে যাবে, ওপরে গিয়ে আবার নিচে নামবে। আর সোলাং টানেলটা নিচ থেকে শর্টকাট, মানে শিশুতে গিয়ে নামবে। সোলাং টানেলটা একদম পাহাড়ের তলা দিয়ে টানেলটা শিশুতে গিয়ে কানেক্ট করিয়ে দিয়েছে। ওটা অনেকটা শর্ট হয়ে যায়, মানে হয়তো সোলাং টানেল যদি খুলে যায়, তাহলে মানালি থেকে লে যাওয়ার জন্য হয়তো স্টে না করলেও হতে পারে, আপনার স্টে দরকার পড়বে না, হয়তো সোজাই, যতক্ষণ না গাড়ি থ্রু হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না, হয়তো স্টে না করলেও চলবে। তো এইটা হচ্ছে কেলং ঘুরে আপনি বারালাচা পাস, কেলং থেকে আপনি 3টে সাইট সিন, তিলকনাথ মন্দিরটাই হচ্ছে মেন ওখানকার। আর একটা জিনিস, ট্রিকি জিনিস বলে দিই, সেটা হচ্ছে মানালি থেকে অনেক সময় দেখা যাচ্ছে, মানালিতে আপনি এসছেন, অনেক কাছে যারা রোতাংয়ের পাস পায়নি বা হাতে সাফিসিয়েন্ট টাইম আছে, তাদেরকে আমরা করে দিই কি, কেলংয়ের থ্রু পাস করিয়ে দিই। কেলংয়ের থ্রু পাস করলে হয় কি, তাতে রোতাংয়ের পাস যখন সোল্ড আউট হয়ে যায়, তখনও কিন্তু কেলংয়ের পাস থ্রু হয়। এবার তার নিয়ম হচ্ছে একটাই, যেদিনকে আপনি রোতাং ক্রস করবেন, সেই দিনকে সেই ক্যালেন্ডার ডেটে আপনি ফিরে আসতে পারবেন না। তখন করে দিই কি, আমরা কেলং স্টে করিয়ে দিই। কেলং স্টে করে রোতাং পাস দেখা হয়ে গেল, কেলং দেখা হয়ে গেল। পরের দিন বারালাচা পাসটা আর্লি মর্নিং বেরিয়ে বারালাচা পাসটাও টাচ করিয়ে আবার ব্যাক করে মানালি ঢুকিয়ে দিই। তো এইটা হচ্ছে টোটাল স্পিতি ভ্যালি সেক্টর। কেলংটা হচ্ছে লাহুলের মধ্যে পড়ছে, লাহাউল ডিস্ট্রিক্ট। আর এদিককার যেটা তাবো থেকে শুরু করে আপ টু চন্দ্রতাল পর্যন্ত যেটা আছে, এটা স্পিতি ভ্যালির মধ্যে পড়ছে। তো আই থিঙ্ক এটা স্পিতি ভ্যালিটাকে পুরোটা কভার হয়ে গেল। আগের দিন কিন্নর কভার হয়েছিল, আজকে স্পিতি ভ্যালিটা পুরোটা কভার হয়ে গেল। আই হোপ আর কিছু তেমন নেই। অলরেডি আমি একটা ভিজুয়ালাইজ করবার চেষ্টা করেছি, ভার্চুয়াল ট্যুর যাকে বলে, ভার্চুয়াল ট্যুর করার চেষ্টা করেছি। আই থিঙ্ক আমি করতে পেরেছি। আর একটা জিনিস, সেম জিনিস, আপনাদের যাবতীয় যা কোশ্চেন আছে, সমস্ত কোশ্চেন আপনি কমেন্টে দিতে পারেন, কমেন্টে আমি দেখে নেব।
আর আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দিই, আগেও দেখেছেন, ইচ অ্যান্ড এভরি কমেন্টকে আমি অ্যাকনলেজ করি এবং আমি সেটাই করে দিই। তো আজকে অলরেডি প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে এবং লাস্টে আমি আরেকটা জিনিস আগেও বলছি, আপনাদের তরফ থেকে এত ভালোবাসা এবং এত ভালো কমেন্ট এবং এত অনার আমি পেয়েছি। আমি স্টার্টিংয়েও বলেছি, তখন হয়তো অনেক কম ভিউয়ার ছিল, এখনও আবার আমি বলছি যে আই অ্যাম রিয়েলি রিয়েলি অনার্ড। আপনাদের এত ভালোবাসা, এত মানে আপনাদের মধ্যে অনেকে বড়রাও আছেন, আমার থেকে অনেক বয়সে বড়, তাদের আশীর্বাদ এটা আমার কাছে অনেক বড় পাওনা। আজকে এখন দিনে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা আমরা যে টাফ ট্রেনের মধ্যে দিয়ে পাস করছি, এই টাফ সিচুয়েশনে আপনাদের এত ভালোবাসা ইটস রিয়েলি ইজ মাই অ্যাসেট। এটা আমার লাইফের বড় অ্যাসেট এবং আমি ভাবিনি যে এত খারাপ সময়ে এত ভালো জিনিস আমি আপনাদের কাছ থেকে পাবো। এটাও ধরে নিতে পারেন যে ঘর বাড়ি ছেড়ে এত মাইনাস টেম্পারেচারে এত কষ্ট করে থাকার রসদ সেটা আপনারাই আমাকে দেন। এবং আমি আরেকটা জিনিস বলবো, আপনাদের সবার মন বা আপনারা এত ভালো মনের মানুষ, হয়তো তাই জন্যই আমাকে এতটা সম্মান বা এতটা ভালোবাসা আমাকে দিতে পারছেন বা দিচ্ছেন। হয়তো আমি এতটা সম্মান পাওয়ার যোগ্য নই, বাট বাট আমি জানি না, বাট আপনাদের হয়তো মন সত্যি ভালো। উৎপল এই যে বাইরেটা দেখানোর জন্য, বাইরেটা এখন পুরো অন্ধকার হয়ে গেছে, এখন কিছু দেখা যাবে না, পুরোটাই সন্ধে হয়ে গেছে, অন্ধকার পুরো। তো আমি তাও বলছি আপনাদের সবাইকে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। ছোটদেরকে আমার আমার মন থেকে ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম এবং আমার সমবয়সীদের আমার বন্ধু মতন। আপনাদের যখন দরকার লাগবে, যেভাবে দরকার লাগবে আমাকে হেল্প করবেন, এই আমাকে ফোন করবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার। তো আর বাদ বাকিটা তো আপনাদের উপর ছেড়ে দিলাম। আজকেরটা প্রোগ্রামটা স্পিতি ভ্যালিটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। আর আরেকটা জিনিস বলবো, ভিডিওটা শেয়ার করবেন, তাহলে হবে কি আপনাদের টাইম লাইনে দুটো সুবিধা হবে। আপনাদের টাইম লাইনে আপনি যখন খুশি দেখতে পারবেন, সব সময় উৎপলদাকে বা ডিস্টার্ব করার বা কোশ্চেন করার দরকার পড়ে না। আর নাম্বার 2 হচ্ছে, আপনাদের যে ফ্রেন্ড লিস্টে যারা আছে, যারা এই গ্রুপে নেই, তাদেরও জয়েন করাতে পারবেন গ্রুপে এবং তারাও প্রচুর ইনফরমেশান হয়তো পেতে পারে। আমার ইনফরমেশান অনেকের কাজে লাগতে পারে যারা প্ল্যান করছেন আগামী ফিউচারে, হয়তো সামনের বছর, এবছর তো আর মনে হয় না, এখন তো প্ল্যান করার জায়গা নেই কারণ বন্ধ হয়ে যাবে চন্দ্রদল সবই কিছুদিন পরে। তো পরের বছর যারা প্ল্যান করছেন তাদের এটা খুব সুবিধা হবে এবং তাতে হবে কি আরেকটা জিনিস, ড্রাইভাররা মিসগাইড করতে পারবে না, কারণ আপনার কাছে অলরেডি একটা আইডিয়া হয়ে গেল। সো দ্যাট ড্রাইভার যদি বলে না এখানে যেতে পারবেন না, ওখানে তো যাওয়া যায় না, ওখানে তো গাড়ি পৌঁছায় না, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে, আপনি ড্রাইভারকে চেস করতে পারবেন, আপনি কাউন্টার করতে পারবেন যে কেন হয় না। এবং আমি বারবার একটা কথা বলছি, কোনো দিন টাফ ট্রেনে কোনো দিন সস্তার গাড়ি খুঁজবেন না। আমি বারবার বলছি, ইট উইল বি আ বিগ ইস্যু লাস্টে। আমাদের কাছে এমনও ফোন আসে বা হোটেল থেকে ফোন করে বলে ভাইয়া জিতনা পয়সা লাগে লেনা হ্যাঁ লে লো, মুঝে নিকালো यहाँ से। বাট আমার কিচ্ছু করার থাকে না, কারণ ওখানে এমন একটা জায়গা, ওখানে কিচ্ছু করার নেই, আপনি টাকা ঢাললেও আপনি ওখান থেকে বেরোতে পারবেন না। সুতরাং আমরা বলি নিজের লাইফটা সবচেয়ে আগে, নিজের লাইফ হচ্ছে অমূল্য, আপনার ফ্যামিলির লাইফ আপনার কাছে সবচেয়ে দামি। এর জন্য কোনো রকম আমার কাছে পার্সোনালি আমি কোনো বার্গেন অ্যালাউ করি না স্পিতি ভ্যালিতে, কারণ আমরা আপনার ফ্যামিলির লাইফটা সবার আগে ভ্যালু দিই, তারপরে পয়সা। 1000 টাকা বেশি গেল কি 500 টাকা বেশি গেল এতে কিচ্ছু যায় আসে না। আপনার লাইফটা যদি আপনার লাইফটা যদি থাকে তাহলে সেই লাইফটাই থাকবে। এটা কিন্তু পয়সা দিয়ে মাপা যায় না। আর আরেকটা জিনিস বলবো, স্পিতি ভ্যালিতে যদি খরচের ব্যাপারটা ইজ ভ্যারি করে। আপনি 9 নাইট 10 ডে থেকে শুরু হয়, সবচেয়ে ভালোভাবে ঘুরতে গেলে 11 নাইট 12 ডেজ, এটা পুরোটা লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে যে খরচটা অ্যারাউন্ড আপনার 15-16 হাজার থেকে শুরু করে 20-22 হাজার টাকা পর্যন্ত পার হেড খরচটা যায়। সেটা আপনি যত 11 নাইট 12 ডেজ যদি আপনি করেন তাহলে মোটামুটি ওরকমই খরচ যায়। আর মোটামুটি আপনি ধরে নিন 15-15.5 হাজার থেকে শুরু হয়, এর নিচে যায় না, আর হচ্ছে 22 হাজার পর্যন্ত ওঠে। আর একটা জিনিস আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে এই যে পুরো স্পিতি, প্রচুর টাইমও হয়ে গেছে, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে অলরেডি।
আর একটা জিনিস হচ্ছে যে স্পিতি ভ্যালিটাতে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে 11 নাইটস 12 ডে এটা কিন্তু একমাত্র পুজোর সময় অক্টোবর মাসেই একমাত্র সবাই করতে পারে, কারণ ওখানে একটা বড় স্প্যাম থাকে ছুটির। আর অনেকে আছেন যারা এই পুরো এতদিন সময় দিতে পারেন না, তাদের ক্ষেত্রে আমি একটাই জিনিস বলবো, তাদের জন্য আমি অন্যরকমভাবে বানিয়ে রেখেছি। একটা হচ্ছে 7 দিনের প্রোগ্রাম হয় অনলি কিন্নর, যেটা আপ টু কল্পা পর্যন্ত টাচ করে। আর একটা ট্যুর হয় অনলি স্পিতি, যেটা আপনি চণ্ডীগড় বা দিল্লি থেকে মানালি আসবেন, মানালি থেকে চলে যাবেন চন্দ্রতাল, চন্দ্রতাল থেকে তাবো, তাবো থেকে কাসা, কাসা থেকে মানালি। দুটো শর্ট ট্যুরে দুটোকে ডিভাইড করে রেখেছি। এমন অনেক আইটি সেক্টর থেকে বলুন, আইটি সেক্টর থেকে যারা কাজ করে তাদের ক্ষেত্রে খুবই প্রবলেম হয়, কারণ তারা এত লম্বা ছুটি পায় না। বহু গভর্নমেন্ট সার্ভিস আছে, এমার্জেন্সি সার্ভিসের সাথে যারা যুক্ত আছে, তারা এত লম্বা ছুটি কখনোই পায় না। তাদের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে যে তাদের শুধু বাদ যায় কল্পা থেকে তাবো। তাবো যখন যাবে তখন নাকো লেক, নাকোটাকে আমি কভার করিয়ে দিই। পু কা কি, এই যে পু ভিলেজটা যেটা আছে, এই পু ভিলেজের পোর্শনটা শুধুমাত্র বাদ যায়, এছাড়া ট্যুর কোনো কিছু বাদ যায় না। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই আপনি যদি মানালি থেকে অনলি স্পিতি ভ্যালি করেন, তাহলে কিন্তু খরচ সুন্দর, খরচ বেশি, মানে প্রায় টেন্স টু আপনার 11 নাইট 12 এর মতন খরচা পড়ে। তার কারণ হলো গাড়ির খরচা এখানে প্রচুর বেশি। কুঞ্জুমলা পাস যখনই গাড়ি ক্রস করবে, গাড়ি ড্রাস্টিক্যালি ড্যামেজ হয়। আমাদের যত গাড়ি যায় সবার একটা টায়ার বাস্ট করে নিচে এসে, মানে আপনাদেরকে স্পিতি ভ্যালি ঘুরিয়ে চণ্ডীগড় যে ড্রপিং হয়, চণ্ডীগড়ে ড্রপিং করিয়েই গাড়ি চলে যায় সার্ভিসে। প্রায় 8 থেকে 10 হাজার টাকা সার্ভিস লাগে গাড়িতে। আমরা নিজেরা দেখেছি, ড্রাইভারকে দিয়ে ছবি তুলিয়েছি, ছবিও আমাদের কাছে থাকে। ড্রাইভাররা ছবি দেয় যে স্যার দেখিয়ে গাড়ি কা কিয়া হাল হয়। একটা টায়ার চেঞ্জ হয়, পুরো গাড়ির সার্ভিস করাতে হয়। টোটাল আপনার মোটামুটি 10 হাজার টাকা মতন খরচা আছে যদি আমি ইনোভা ধরি, ইনোভা ক্রিস্টা যদি আমি ধরি। টেম্পোতে একটা চাকা বাস্ট হবেই হবে, একটা চাকা নষ্ট হবেই, কিচ্ছু করার নেই। সুতরাং ওই টাফ ট্রেনে যদি কেউ বলে যে আমি অনেক কম পয়সায় ট্যুর করে দিচ্ছি, আমার গাড়ি এত কম লাগবে, তার মানে জানবেন যে আপনি আপনার রিস্কে যাচ্ছেন। আর ড্রাইভার যদি নিচের ড্রাইভার হয়, কোনো রোড চেনে না, কোনো লোকেশন চিনবে না, পিন ভ্যালি মুড ভিলেজ কোথায় আছে, ধানকার কোথায় আছে, লাংসা কী করে যেতে হয়, ও আর একটা ড্রাইভারকে জিজ্ঞেস করবে। চন্দ্রতাল তো ছেড়েই দিন, চন্দ্রতাল ও বলে দেবে, কিছু না কিছু উল্টোপাল্টা বুঝিয়েই দেবে যে ভাইয়া वहाँ मत जाइए, वहाँ पर फंस जाएंगे, आपका लाइफ रिस्क होगा, है ना, মানে উল্টো পাল্টা যা হোক একটা বুঝিয়ে দেবে। আর আরেকটা জিনিস হয় কি, সেই সময় ওরা খুব মেন্টালি কাজ করে, আপনাকে টাফ ট্রেনে আননেসেসারি গাড়ি ঘুরিয়ে দেয়। ঘুরিয়ে দিয়ে হয় কি, আপনি এতটা টায়ার্ড হয়ে যাবেন যে আপনার সামনে তখন যখন মনে হয়, আমরা তো ড্রাইভারদের সাথে ডিল করি, ড্রাইভারদের আমি খুব ভালো করে চিনি আমরা, সেটা হচ্ছে এমনভাবে একটা টাফ ট্রেনে ওরা আসলে আমাদেরকে এসে অনেক সময় বলে, গল্প করে, তো বলে যে টাফ ট্রেনে ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দিয়ে তারপর যখন আপনি বলবেন যে চंद्रताल है भैया मत चाहिए, चंद्रताल एरम प्रॉब्लम, ऐसा प्रॉब्लम है वहाँ पर कोई भी जा नहीं सकता, अभी अभी कल ही रोड ब्लॉक हो गया था, गाड़ी फंसा हुआ है, তার মানে ও চন্দ্রতাল নিয়ে যাবেন। আর আপনার মেন্টালিটি এমন থাকবে, আপনি বলবেন যে ভাই তো আর চন্দ্রতাল যাওয়ার দরকার নেই, তুই ভাই মানালি নিয়ে চো আমাকে। এই জিনিসটা কিন্তু ওরা কাজ করে। আর আরেকটা জিনিস যেটা কাজ করে সেটা হচ্ছে যে বহু ড্রাইভারদের আমি দেখেছি যে, আপনারা হয়তো বলে থাকবেন, অনেকে ভাববেন যে ড্রাইভারের অমায়িক ব্যবহার, সুন্দর ব্যবহার, আমি বলছি না সবাই খারাপ। এই যে অমায়িক ব্যবহার, সুন্দর ব্যবহার, এইসব ড্রাইভারের মধ্যে যদি আমি 10খানা ড্রাইভার ধরি, তার মধ্যে 8খানা ড্রাইভার থাকে আপনি গাড়ি থেকে নেমে যাওয়ার পরে কিন্তু আপনাকে চেনে না। আমাদেরকে খুব ভালো করে জানি, 2-3জন ড্রাইভার থাকে যারা জেনুইন জেন্টলম্যান, জেনুইন ভদ্রলোক, এবং তাদের সাথে চোখ কান বুঝিয়ে থাকতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনাদের পিছনে কি হচ্ছে সেটা তো আপনি জানেন না, আমরা জানি। আমাদেরও এসে বহু বলে যে আরে वो पैसा खर्च करना नहीं चाहते, टिप्स नहीं दिया, ये नहीं दिया, वो नहीं दिया, কিন্তু আপনাদের সামনে এমন ব্যবহার করবে আপনারা ভাববেন যে এর মতো লোক পৃথিবীতে হয় না বোধহয়, আর সেকেন্ড কেউ নেই। কিন্তু এদেরকে আমরা ওই জন্য কন্ট্রোল করে রেখে দিই, কন্ট্রোল করে রাখি, এবং আমাদের কাছে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন থাকে, গেস্টকে কোনো রকমভাবে মিসগাইড করলে তার 12টা বাজবে, তার কোনো পেমেন্ট পাবে না, কোনো ডিউটি পাবে না। প্লাস আমরা প্রচুর জিনিস মেনটেন করতে হয়, গেস্টের সাথে কখনো মিশে যাবে না ড্রাইভার, গেস্টকে অসম্মান করবে না, গেস্টের সাথে বসে খাবে না, গেস্টের সাথে বসে ড্রিঙ্কস করবে না। এটা তো একদমই, যেদিনকে ধরা পড়বে সেদিন ড্রাইভার বাদ, আউট। ও একমাত্র বাড়িতে
বা যখন রেস্টে চলে যাবে আপনার কাছ থেকে পারমিশন নিয়ে রেস্টে চলে গেল, এবার ড্রিঙ্ক করুক, সেখানে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু কোনো রকম গেস্টের সাথে কোনো রকম কিছু ওরা কিছু করতে পারে না। আর স্পিতি ভ্যালিতে আমি স্পেসিফিক বলি, আমি একমাত্র এইচপি স্পেশালাইজড আমাদের কাছে টিম থাকে, যারা আমার সাথে ঘুরেছে স্পিতি ভ্যালি 2019-এ। প্রচুর গাড়ি উঠেছে আমার, প্রায় 20-22টা গাড়ি আমার স্পিতি ভ্যালিতে উঠেছে। সবাই, ইচ অ্যান্ড এভরিবডি এত সুন্দর। আমি কিছু নামও বলতে পারি, অর্পিতা বণিক, সুশীল যে গেছিলো গাড়ি নিয়ে, বলেছে আমি বহু জায়গা ঘুরেছি ইন্ডিয়ার মধ্যে, কিন্তু এর মতন ড্রাইভার আমি পাইনি। মানে প্রতিটা মোড়ে, প্রতিটা বাঁকে, কোথায় ভিডিও তুলবে, কোথায় স্টিল ছবি উঠবে, ড্রাইভার এত সুন্দর গাইড করেছে গাড়ি দাঁড় করিয়ে করিয়ে, যে অতুলনীয়। মানে মানে আমার তো ছেড়েই দিন, হোটেল ছেড়ে দিন, ড্রাইভারের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু সেই ড্রাইভার ঠিক আছে ওই পর্যন্তই, ব্যাস। তারপরে আর বেশি নেই, ট্যুর শেষ, ও শেষ। আবার যখন দরকার হবে আবার ডেকে নেবো। সুতরাং আমাদের টিমটা ওইভাবে বানানো থাকে, খুব বেছে ড্রাইভার দেওয়া থাকে, এবং তারা ওয়েল ট্রেন্ড থাকে, পুরো ওয়েল ট্রেন্ড। আমাদের স্পিতিতে যত ড্রাইভার যাবেন, পিছনে লাগেজ খুলে দেখবেন আছে লাইভ, পুরো সেফটি জ্যাকেট, সেফটি গিয়ার থাকে, আর পুরোটাই সব কিছু থাকে ওর সাথে, যাতে করে ওরা যখন তখন যে কোনো টাইমে, যে কোনো বরফের মুহূর্তে ওরা থেকে যেতে পারে, কোনো রকম প্রবলেম হবে না। তো এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে মানে এক্সপার্টাইজ ট্যুর। আর একটা জিনিস আমি বলবো, যদি আপনি এক্সপিডিশন করতে যান, অনলি স্পিতি, অনেকে আছে যারা স্পিতি এক্সপিডিশনে যায়, তাদেরকে আমরা স্পেসিফিক জিজ্ঞেস করি যে আপনি কি এক্সপিডিশনে যাবেন না ট্যুর করবেন। যদি এক্সপিডিশনে যায় তাহলে স্পিতির একটা ড্রাইভার আছে আমার কাছে, ওদের একটা টিম আছে, ছটা স্করপিও আছে ওদের। ওকে আমি ডেকে নিই, ওর চার্জ কিন্তু বেশি। ওকে আমি ডেকে নিই, এবং ও যখন আপনার সামনে গাড়ি এনে দাঁড় করাবে হোটেলে, আপনি হোটেল থেকে নেবে, আমাকে ফোন করবেন যে সুব্রতদা আপনি টাকা নিয়ে কি গাড়ি পাঠালেন, এই গাড়িতে কি মানুষে ওঠে? আমি যখন ওর গাড়ি দেখেছি, আমি ওকে জিজ্ঞেস করেছি প্রথমবার, ক্যা ভাইয়া ইয়ে গাড়ি লেকার আরে হো। তারপরে যখন গেস্টের ফিডব্যাক পেয়েছি, তখন আমি জানি ওরা কি, মানে গাড়ির সামনে বনেট থেকে পিছনের বডি পর্যন্ত পুরো কাদায় মাখা। তার ওই কাদার মানে হ্যান্ডেলটাও আপনি হয়তো পরিষ্কার করে গেটটা খুলতে হবে, কিন্তু ও যে আপনাকে ঘোরাবে, অসাম। মানে ওই ঘোড়াকে আপনি কোনোদিন ভুলতে পারবেন না। আমি অক্টোবরে দেখেছি কাজা থেকে বেরিয়ে নর্মাল ট্যুরিস্ট, আমার গাড়ি নর্মাল ট্যুরিস্ট যেটা কোকসারে এসে দাঁড়িয়েছে, অথচ একই টাইমে আর একটা গেস্ট কাজা থেকে বেরিয়ে চন্দ্রতাল গেছে, চন্দ্রতাল দেখিয়ে যখন কোকসারে এসছে, দুটো গাড়ি একই জায়গায় দাঁড়িয়েছে। এবার তারা বলছে যে চন্দ্রতাল কি করে গেলি? চন্দ্রতাল আমি ওটা জেদ করে পাঠিয়েছিলাম, কারণ আমার জেদ আছে। ওই গেস্টটা মাঝখানে এত গাড়ি খারাপ হয়ে যাচ্ছিল, দুটো গাড়ি অলরেডি খারাপ হয়ে গেছিলো, এবং আমার জেদ চেপে গেছিলো যে এনাকে, ওরা নিজেরাও স্পিতি ক্যান্সেল করে দিয়েছে। কলপাতে দাঁড়িয়ে আমাকে ফোন করেছে যে ভাই দাদা আমি স্পিতি যাবো না, ছেড়ে দিন, আমি কলপা থেকে ব্যাক করে আসছি। আমি বলেছি দাদা আপনি দাঁড়ান, আমি গাড়ি পাঠাচ্ছি বলে স্পিতি থেকে ওকে গাড়ি পাঠিয়েছি। পুরো ট্যুরটাতে আমার 28,000 টাকা লস হয়েছিল, 28,000 আমি লস বিয়ার করেছিলাম। কিন্তু আমার জেদ চেপে গেছিলো। ওরা গেস্টটা এত ভালো গেস্ট, এত কম্প্রোমাইজ করতে পারে যে আমি রীতিমতন ওই গেস্ট যদি স্পিতি ভ্যালি না দেখে ফিরে আসতো, আমি হয়তো নিজের কাছে নিজে মুখ দেখাতে পারতাম না। আমার জেদ চেপে গেছিলো। স্পিতি থেকে আমি ডেকে নিয়ে এসেছিলাম মহিন্দার ভাইকে। মহিন্দার ভাই কপাল ভালো, সেদিনকে কলপাতেই দাঁড়িয়েছিল, রেকংপিওতেই ও ছিল। এসে ওকে ঘুরিয়েছি। ওদের কাজাতে একদিন ছিল, আমি যে পুরো আইটা বললাম তাতে কাজা 2 দিন, ওদের ছিল কাজা 1 নাইট। আমি জিজ্ঞেস করেছিলাম দাদা কাজাতে 1 নাইট কেন করছেন, 2 নাইট করুন, না হলে পুরোটা দেখতে পাবেন না। মহিন্দার ভাই বলল যে আপনার গেস্ট মুখ কালো করে ফিরে যাবে, এটা আমি হতে দেবো না। একদিনে ধানকার ঘুরিয়েছে, পিন ভ্যালি ঘুরিয়েছে, হিকিম, কমিক, লাংজা, কিবের, পুরো স্পিতি কভার করিয়েছে, চন্দ্রতাল কভার করিয়েছে একদিনে। মানে যেদিনটা ছিল সেদিনই স্টে করেছে, তারপরের দিন কভার করিয়ে মানালি নামিয়েছে। মানে ওরা রীতিমতো স্টান্ট হয়ে গেছে দেখে যে দাদা আমাদের এত কষ্ট হয়েছে, পুরো এত গাড়ি প্রবলেম হয়েছে, এত হ্যাজার্ড হয়েছে, কিন্তু কল্পা থেকে আপনি যে গাড়িটা দিয়েছেন মন ভরে গেছে স্পিতিপুরে। এবং ওদের মতন স্পিতি পুরো টিমে কেউ ভরেনি, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং তার জন্য আমার জেদ চেপে গেছিলো, ওনাকে আমি ঘোরাবই।
এইটা একটা ব্যাপার। এটা হচ্ছে এক্সপিডিশনের গাড়ি। এই গাড়ির ঘোড়া পুরো আলাদা, পুরো কনসেপ্টই আলাদা, এর ঘোড়ার মজাই আলাদা পুরো। আর একটা জিনিস হচ্ছে, যারা ফ্রোজেন স্পিতি করতে চান, ফ্রোজেন স্পিতির জন্য আমাদের আলাদা টিম থাকে পুরো। ফ্রোজেন স্পিতি আমি কলকাতা থেকে এখনো পর্যন্ত কাউকে পাইনি। মুম্বাই, কেরালি ম্যাক্সিমাম ফ্রোজেন স্পিতি করে। এরা কষ্ট প্রচণ্ড বেশি, প্রায় 30,000 মতন পার হেড কস্টিং পড়ে। আর একটা কস্টিং পড়ে প্রায় 40,000 পার হেড। সেখানে সেই টিমে হচ্ছে কি, আমাদের যে রেস্কিউ টিমের হেড যে আছে প্রশান্ত সিং, ও নিজে যায় ওই টিমে। ওর প্রচুর চার্জ নেয়, যার জন্য প্রায় মোর দ্যান 40,000 to 45,000 পার হেড খরচা পড়ে। একটা গাড়িতে 4জনই অ্যালাউ হবে, 4জনের বেশি অ্যালাউ হবে না। সমস্ত গাড়ি 4x4 থাকবে। থর যায়, তারপরে ফোর্স যায়, ফোর্স গুর্খা যেটা আছে সেটা যায়, জিপসি যায়। এগুলো সব স্পেশালাইজড গাড়ি থাকবে। আর সবার আগে 45,000 যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে প্রশান্ত সিং ওর থর গুর্খা নিয়ে ও সামনে যায়। ও লেন রাস্তা তৈরি করে, মানে কল্পা থেকে শুরু করে ও রাস্তা হচ্ছে চোখ বন্ধ করে ও রাস্তা তৈরি করে। মানে যদি চোখ বেঁধে দেওয়া হয় তাহলে ও চালিয়ে নিয়ে পুরো স্পিতি কভার করে নিয়ে বেরিয়ে চলে আসে। কুঞ্জুম ক্রস করে না, ওই সময় কুঞ্জুম ক্রস করা যায় না, ওটা আবার ব্যাক ট্র্যাকে ফিরে আসে পুরো গাড়িটায়। ফ্রোজেন স্পিতি যদি করতে হয় সেই লেভেলের মেন্টালিটি থাকতে হবে, সেই লেভেলের শারীরিক সক্ষমতা থাকতে পারে। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ থাকে হিউজ স্নো আর স্নো লেপার্ড হচ্ছে একমাত্র উইন্টারে স্পিতি ভ্যালিতে দেখা যায়। ওইটা দেখার জন্য লোকে প্রচুর পয়সা খরচা করে মুম্বাই টুম্বাই। ওখানে এমন ব্যাপার যে ধরুন হোটেলে একটা লোহার রড আছে, সেই লোহার রডটাকে যদি আপনি হাত দিয়ে বেখেয়ালে নেকেড হাতে, এরকম নেকেড হাতে যদি লোহার রডটা ধরে থাকেন, উইদিন 30 সেকেন্ডের মধ্যে আপনার হাত আটকে যাবে, মানে লোহার রডে হাত আটকে যাবে। হাত বার করতে গেলে ওখানে গরম জল ঢালতে হবে, ঢেলে সেই বরফকে গলিয়ে তারপর হাত ছাড়াতে হবে। এবার বুঝতেই পারছেন যে কতটা টাফ। আর ড্রাই টয়লেট যারা ইউজ করে তাদের করতে হবে, ড্রাই টয়লেট ইউজ করতে হবে। এবার পিওরলি বরফ, ওখানে কোনো জল পাবেন না, বরফ গলিয়েই আপনাকে জল বানাতে হবে, সেই জলই আপনাকে ইউজ করতে হবে। এতগুলো জিনিস যদি আপনি করতে পারেন তখনই আপনি ফ্রোজেন স্পিতির জন্য প্ল্যান করতে পারেন। আর ফ্রোজেন স্পিতির একটা সস্তা প্যাকেজ থাকে, সেটা হচ্ছে 25-26 হাজার টাকা, ম্যাক্সিমাম 28,000 টাকা যায়। সেটা হচ্ছে আপনি টেম্পো নিয়ে কল্পা পর্যন্ত আমরা নিয়ে যাই, তারপর থেকে কল্পা থেকে 4x4 জিপসি যায়, যেটা তাবো কাজা ঘুরিয়ে আবার কল্পায় ছেড়ে দিয়ে চলে যায়। কল্পা থেকে আবার টেম্পো বা ইনোভাতে আবার নিচে নামে গাড়ি। সুতরাং এটা হয় অল্প, মানে 25-28 হাজার টাকা। আর 40-45 হাজার টাকার যে ফ্রোজেন স্পিতিটা হয় সেটা হচ্ছে চণ্ডীগড় থেকে আপনাকে 4x4 গাড়ি পিক আপ করবে। পুরো ট্যুরই হবে 4x4। আর 4x4 জিপসিতে ওই 1 ফুট 1.5 ফুট বরফ কোনো মালুম পায় না, ওরা হাঁটু পর্যন্ত বরফে গাড়ি ঢুকিয়ে দেয়। পুরো গাড়ি ঢুকিয়ে নতুন করে বার করে পুরো লেন বানিয়ে নিজে বেরোয়, প্লাস পিছনের প্রতি কটা গাড়িকে ওরা টেনে বার করে নিয়ে যায়। এক্সপার্টাইজ, মানে হাইলি এক্সপার্টাইজ। ওরা 50 ফুট, আমি প্রশান্ত সিংয়ের সাথে পার্সোনালি কথা বলেছি, ও বলেছে ভাইয়া 50-60 ফুট বরফ के नीचे हम जाते ही नहीं है। ও যখন গাড়ি নিয়ে যায় তখন আর্মি আলাদা ওকে রাস্তা করে দেয়, এবং ওর গাড়ির কোনো পারমিশন লাগে না, ওর গাড়ির কোথাও কোনো চেকপোস্টে গাড়ি আটকায় না। ও হচ্ছে পুরো রুট যখন থ্রু হয় তখন ও সবার আগে যায়, গিয়ে পুরো রোড চেক করে আসে। চেক করে আসার পরে বলে যে কোথায় কত বরফ কীভাবে কাটতে হবে, সেই অনুযায়ী বিআরও রাস্তা কাটে, রাস্তা কেটে তারপরে পুরো রোড থ্রু হয়। এবং প্রথম গাড়িটা ওই নিয়ে যায় পুরো লে পর্যন্ত, চেক করে আসে। চেক করে আসার পরে তারপরে এসডিএম চেক করে, এসডিএম চেক করার পরে তারপরে 7 দিন ভাইব্রেটার টেস্ট হয় যাতে অ্যাভালান্স না আসে। অ্যাভালান্সের জন্য ভাইব্রেটার টেস্ট হয় আর্মির। টেস্ট হওয়ার পরে তারপরে 7 দিন নর্মাল গাড়ি চলে আর্মির, তারপরে ট্যুরিস্টদের জন্য গাড়ি রোড থ্রু করা হয়। সুতরাং ভেতরে প্রচুর প্রসিডিওর থাকে রোড থ্রু করবার জন্য। তো মোটামুটি স্পিতি ভ্যালির সবকটা রুটি আমি বলে দিলাম। এদিক থেকে যদি আপনি 7 দিন 2 দিনের করেন, বা টানা যদি 12 দিনের ট্যুর করেন, ফ্রোজেন স্পিতি করেন, সব রকম ট্যুরের অপশানই দিয়ে দিলাম। এবার আশা করি, আজকে অলরেডি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, মানে হিউজ চলে গেছে। তো এনিওয়ে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আবার ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আপনারা এতটা সময় নষ্ট করে মানে
খরচা করে আমার সাথে আছেন, পুরো জিনিসটা শুনছেন। আই এম রিয়েলি অনার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ টু ইচ অ্যান্ড এভরিবডি। যারা দেখছেন তাদেরকেও আমার ধন্যবাদ, যারা দেখছেন না গ্রুপের সাথে আছে তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাই আপনারা সবাই ভালো থাকুন। এটা একটা ফ্যামিলির মতন যেমন হয়ে আছে বাঙালির বেড়ানো গ্রুপ, একটা ফ্যামিলির মতনই থাকুক, এবং সবাই যেন সবাইকে ফ্যামিলি মেম্বারের মতনই ভালোবাসে এবং ফ্যামিলি মেম্বারের মতনই থাকে। থ্যাংক ইউ। আবার আমি আসবো লাদাখ নিয়ে পরে আরও ডিটেলসে। লাদাখটাকে হয়তো একটা পার্ট বা দুটো, আমি আপনাকে বলেছি দুটো পার্টে লাদাখ করানোর জন্য, কারণ বহু জিনিস আছে আমি ওটাকে টাচ করেই যেতে চাই। আপনারা তো শুধু নর্মাল লাদাখটা করেন, তো নেক্সট টাইমে আমি লাদাখটা নিয়ে বলবো। আর আজকে হিমাচল পার্ট মোটামুটি কমপ্লিট। হিমাচলে অ্যাজ সাচ ট্রেক রুট বাদে, ট্রেক রুট আর কিছু অফবিট ছাড়া হিমাচলে আর মোটামুটি কিছু বাকি নেই। অল আমি কমপ্লিট করতে পেরেছি। আপনারা কমেন্টে জানাবেন আর কেমন হয়েছে সেটাও জানাবেন। আর ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে রিকোয়েস্ট করছি শেয়ার করবেন যাতে প্রচুর লোক ইনফরমেশনটা পায়। আমার যেটুকুনি ইনফরমেশান আছে সেটা যেন সবাইকে আমি শেয়ার করতে পারি, যাতে যদি একজন দুজনেরও কাজে লাগে সেটাই আমার কাছে অনেক। থ্যাংক ইউ, নমস্কার, সবাই ভালো থাকবেন, ভালোভাবে থাকবেন। থ্যাংক ইউ।